বাবা প্রথম মাকে দেখেছিলেন মার যখন ১১ বছর বয়স। বাবা মা যে কে সেটা কোনোদিন তারা বুঝতে দেননি। প্রচণ্ড রোদে দাঁড়িয়ে থাকতো। দাঁড়িয়ে থেকে ইচ্ছে করে বাবার গা ঘেঁষে বসতাম। হ্যাঁ, বাবা না গাটা ছুঁয়ে বলতো, "কি ওর গাটা গরম, গরম লাগছে। দেখি, হ্যাঁ, অমলা আজকে ও স্কুলে না যাক। হ্যাঁ, ওর গাটা কিন্তু গরম।" আ আমার মা যেরকম যখন খুব বকে আমাকে বকতেন, তখনকার থেকে কিন্তু আমার কাছে শাস্তিটা বেশি ছিল, মা কথা বলল। আমি কি? আমি তো কিচ্ছু না। আমি এই বাড়িতে জন্মেছি। হয়তো আমি আগে খুব ভালো কাজ করেছি। যার জন্য কর্মের ইয়েতে আমি এই পরিবারে আমাকে জন্ম দিয়েছে। যারা আমাকে ভালোভাবে জানেন তারা জানবেন যে আমি বানানো কথা বলছি না। আমি মন থেকে বলছি। আমার একবারের জন্যও মনে হয় না যে আমি কেউ। আমি করেছি। আমার মনে হয় বাবা আমার মধ্যে দিয়ে করিয়েছেন। এই পুরস্কার তার পুরস্কার। আমি শুধু হাতে করে নিয়ে এসেছি। খুব ছোট বয়স থেকে নাচ শিখেছেন, বিনোদনিয়ার সঙ্গে সখ্য বহু বছরের। পদ্মশ্রী সম্মানে সম্মানিত সদা হাস্যময়ী কিংবদন্তি অভিনেত্রী এবং নৃত্যশিল্পী মমতা শঙ্কর আজকে ডেবি আনলিস্টে আমার আড্ডায়। মমদি, স্বাগত জানাই তোমাকে। নমস্কার। কেমন আছো বলো প্রথমে? ভালো আছি। বাহ! ভালো আছি বলার মধ্যেই একটা কোথায় পজিটিভ ভাইব চলে আসে। এই যে ভালো আছি, আ ভালো আছি এবং খুব ভালো থেকো আগামী দিনে সেটা দিয়েই শুরু করি। কারণ ভালো থাকাটা এই সময়ের জন্য খুব দরকার। হ্যাঁ, খুব দরকার। আ ভালো আছি বললাম, কিন্তু সবসময় ভালো থাকা যায় না। ঠিক। সবসময় যায় না। আ মাঝে, মাঝে একটু মনটা খারাপ হয়ে যায়। হুম। আবার তারপরে ভালো করে নিই। মানে সেটা কি নিজেই নিজেকে বুস্ট আপ করে নাও? আ নিজে, নিজে হয়ে যায় আমার মনে হয়। আ আচ্ছা। ওই যে যেটা বলেন না যে সবসময় সময় তো একরকম থাকে না। ভালো খারাপ মানে মেঘ আসে, মেঘ আবার চলে চলে যায়। কেটে চলে যায়। হ্যাঁ, মানে হ্যাঁ। তো যখন মেঘ করে আসে তখন একটু মনটা ভার হয়ে যায়। আবার যখন মেঘটা চলে যায় তখন খুশি হয়ে যাই। ছোটবেলাটা মানে আমি আমি যেটা মানে মনে ধারণা করতে পারছি যে খুব দারুণ কেটেছিল তোমার। কারণ এমন একটা পরিবেশে তুমি বড় হয়েছো। কেমন ছিল তোমার শৈশব? ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে কোনদিন কোনরকম কোনরকম কি বলবো চাপের মধ্যে যাইনি। যে তোমাকে তুমি এই ফ্যামিলি থেকে এসছো, তোমাকে এটা করতেই হবে, তোমাকে এটা করতে হবে, তোমাকে নাম করতে হবে, টাকা করতে হবে, তোমাকে ফ্যামিলির নাম বজায় রাখতে হবে। হুম। এই ব্যাপারগুলো একদম ছিল না। একদম না। আমার বাবা-মা সবসময় আ আমার বাবা সবসময় আমার মাকে বলতেন, "ওকে কিছু আ জোর আ করবে আ না। ক করবে না।" আমার আমার বাবা আমার মাকে তুই করে কথা বলতেন। আচ্ছা। কারণ আ এত ছোটবেলায় দেখেছিলেন আমার বাবার মার ১৯ বছরের তফাৎ বয়সের। হুম, হুম। তো উম বাবা প্রথম মাকে দেখেছিলেন মার যখন ১১ বছর বয়স। তো সেই থেকে ওই আ তুই ব্যাপারটাই থেকে গেছে। হুম, তো সেইজন্য বলছেন যে, "ওকে জোর করিস না। ওকে ওর মতো আ দেখে সবকিছু করতে দে। ও যা দেখছে চারিদিকে ওকে অবজার্ভ করতে দে।" হুম, হুম। তো এরকম ভাবেই ছোটবেলাটা কেটেছে। আর আম আমাদের বাড়িতে ভীষণ মানে অদ্ভুত একটা
পরিবেশ ছিল যে একদিকে নাচ তৈরি হচ্ছে, নাচের রিহার্সাল হচ্ছে, আরেকদিকে বাজনা তৈরি হচ্ছে, হুম, আরেকদিকে কস্টিউম তৈরি হচ্ছে। হুম, হুম। আরেকদিকে হয়তো গয়না, আ বেল্ট-টেল্ট, গয়না এইগুলো তৈরি করা হচ্ছে। তো চারিদিকে না একটা আ ওয়ার্কশপের মতো আ চলছে। কাজ চলছে। হুম, আর আমি ছোটবেলায় ওই এক একেকটা জায়গায় গিয়ে সেইখানে বসে আ আমি আমি শুধু বসে দেখতাম না, আমি হাত লাগাতাম। যেমন নাচের মধ্যে ঢুকে গেলাম। বাবা আমাকে কখনো বারণ করতেন না, মাও বারণ করতেন না। আমি ঢুকে গেলাম, তাদের মধ্যে নাচছি। আর বাবা বলতেন যে, আম "তোমরা সাবধানে নেচো। যে আ হোঁচট আ হুম, হুম। খেও না। ও ও ওকে ওকে একদম দেখো না। ওকে আ মানে কোন রকম নোটিস করো না। আচ্ছা। ওকে ওর মতো ছেড়ে দাও।" আবার ঠিক একটা সময় বাবা আ বলতেন যে, "মমো আ চলো এবার আমরা দেখি তো কে, কে কি করছে, কে ভালো করছে, কারটা ভালো হচ্ছে, কারটা অতটা ভালো হচ্ছে না। তুমি দেখো তো বসে।" তো আমি আচ্ছা। খুব একটা ইম্পোর্টেন্স পেতাম একদম। যে মানে এরম কখনো বলতেন না, "এবার বড়রা নাচ করবে।" হুম। এই বললেই আমি রেগে যেতাম। আচ্ছা। যদি কেউ বলা হতো আমি নিজেকে ভীষণ বড় মনে করতাম। মানে ওকে। বয়সে বড় মনে হ্যাঁ, হ্যাঁ। করতাম। তো আমি কিন্তু এইটুকু তখন। হুম, হুম। কিন্তু যদি কোথাও কেউ বলতেন যে ট্রুপের সবাই গল্প করছে, "এখানে বড়দের কথা হচ্ছে, যাও তুমি ছোটদের ওখানে" এই বললেই আমি কাঁদতে মা-বাবার কাছে চলে যেতাম। মানে এইটা আমি বড়। আচ্ছা। হ্যাঁ, হুম, হুম। তো বাবা ওইভাবে বলতেন যে, চলো এবার আমরা দুজন বসে দেখি তো যে কে ঠিক করছে।" তো ওই যে একটা ইম্পোর্টেন্স পেতাম হুম, তখন হুম। আমার মনে হতো বাহ! আমি তাহলে আ এবার বসে দেখি। হুম, হুম। তো এরকমভাবে যেখানে পোশাক তৈরি হচ্ছে, আমি সেখানে গিয়ে হয়তো পুঁথি গাঁথছি। মানে গয়না তৈরি হচ্ছে, আমি হয়তো পুঁথি হুম, গাঁথলাম। হুম। মানে সবকিছুতে এইটা করতে আমার যেরকম ছোটবেলা থেকে সবকিছুর মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করেছে। আচ্ছা। সবকিছু ভাল লাগে করতে। আর ভীষণ নিজে হাতে করতে ইচ্ছে করে যে দেখি আমি পারি কিনা। হুম, হুম। তো যেহেতু ওটাই ছোটবেলা থেকে দেখেছো। ওইটা হ্যাঁ, হুম। যেহেতু ওইটা দেখেছি সবসময় মনে হচ্ছে দেখি পারি কিনা। আর আমাদের সবসময় আ মানে আমি আ পরে উদয়শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টারে যেখানে মানে বাবা যখন আলমোড়ার সেন্টারটা আবার পরে কলকাতায় আবার খোলা হলো। হুম। তো আ সেখানে আমাদের সমস্ত কস্টিউম সবকিছু আমরা নিজেরা বানাতাম। ডিজাইনও নিজেরাই করতে। পুরো মানে কি মা ডিজাইন করে দিতেন, হুম, হুম। বাবা ডিজাইন করে দিতেন হয়তো। হুম, বাবা একটু বললেন, মাই বেশি ডিজাইন গুলো বলে দিতেন। এবং আগে বাবা বলতেন, তারপর তো মাই হুম, হুম। করতেন। আর আমরা হাতে সেগুলো সেলাই করতাম। কুচিগুলো দেওয়া হুম। এইগুলো সমস্ত আমরা করতাম। আর এখনো আমাদের নাচের স্কুলে ছেলেমেয়েরা নিজেরা সমস্ত সেলাই করে। সবকিছু কস্টিউম তৈরি করা, গয়না তৈরি করা এগুলো সব নিজেরা করা হয়। ও মানে সেই ট্র্যাডিশনটা সেই এখনো ট্র্যাডিশনটা রেখেছো। চলছে। আচ্ছা ছোটবেলাতে তো বহু গুণী মানুষজন বাড়িতে এসছেন, তাদের সান্নিধ্যও পেয়েছো। সেই গল্পগুলো বলো একটু। মানে কি আ আমি আমি যেরকম আ আমার বাবা-মা যে কে সেটা কোনদিন তারা বুঝতে দেননি। কোনদিন তারা বুঝতে দেননি। আমি আমার বাবা-মা যে আলাদা কেউ, হুম, হুম। আমাদের ফ্যামিলি যে কিছু মানে কোনো কিছু করে যে নাম করেছেন বা কিছু আমরা কোনদিন বুঝতে পারিনি। ছোটবেলা থেকে সেটা ফিলই করোনি কখনো। কোনদিন আমি ভাবতাম আমার বাবাকে দেখতে যখন লোকে ভিড় করে আসছেন, তখন আমি ভাবতাম কি সবার বাবা-মাকে দেখতেই মানে লোকে ভিড় করে আসে। আমার একদম। বাবা আমি বললাম বাবাদের দেখতে এরকম লোকে ভিড় করেই আসে। তো আমার বাবাকে দেখতে আলাদা করে ভিড় করে আসছেন আমি হুম, কখনো হুম। সেটা বুঝিনি। আর আম এত সাধারণভাবে আমি বলব আমার ক্লাসে যারা
মানে পড়তেন তখন, হুম, মানে হুম, আমার ক্লাসের আমার ক্লাসমেট হুম, যারা, হুম। তাদের তারা কিন্তু অনেক আ মানে কি, আমি দেখেছি যে তাদের পকেট মানি অনেক বেশি থাকতো বা কিছু। আমাদের কোনদিন থাকতো না। পকেট মানিই ছিল না। না, অনেক পরে এসে, অনেক পরে এসে যখন আম আমি মাঝে, মাঝে দেরি হয়ে গেলে আমি স্কুল বাসে যেতাম। হুম, হুম। স্কুল বাস মিস করলে তখন বাবা গাড়িটা দিতেন। আর বাবা বলতেন, "পেট্রোলের পয়সা তোমাকে দিতে হবে।" হ্যাঁ, বলে আমার ৳৩০ বরাদ্দ হলো হুম, পকেট মানি। আচ্ছা, ৳৩০ বরাদ্দ হলো। কিন্তু বাবা কোনদিন সেই টাকাটা চাননি। আচ্ছা। কিন্তু ওইটা বরাদ্দ হয়ে গেছিল। হুম, সেটা আমার একটা বিশাল ব্যাপার। যে ৳৩০ টা আমার বরাদ্দ হয়েছে, এইটা আমার পকেট মানি। হুম, আর বাবাকে সবসময় মানে আ আমার মা ভীষণ স্ট্রিক্ট ছিলেন ওকে। আমার সঙ্গে। বাবা ভীষণ ডিসিপ্লিনড ছিলেন। কিন্তু আ আমাকে বকাবকিটা করতেন না। মার কাছে বকুনি খেয়েছি তাই? প্রচন্ড। এই যে দুজনের এই ব্যালেন্সটা আমার মনে হয়েছে আমার আমার জন্য ভালো হয়েছে। হুম, হুম। যে আ কিন্তু মা যখন বকতেন, বাবা কিন্তু কখনো সায় দেননি। মানে বাবা সবসময় আ অনেক সময় হয় না? "না, না কেন? হুম, বকছিস কেন? হুম, 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 বকিস না।" হুম, হুম। এইসব কক্ষনো বলেননি। মা যখন বকছেন, বাবাও কিন্তু মার সঙ্গেই করেছেন যে, না, আমি হয়তো বাবার কাছে গিয়ে বললাম যে, "বাবা, মা এইটা বলছেন।" তো বাবা বলতেন, "না, কেন বলছেন সেটা বোঝো। কি জন্যে একদম। বলছেন? তুমি নিজে দেখো তুমি কোথায় ভুল করেছ।" এই ব্যাপারটা। আবার বাবা যখন কিছু একটা বলছেন, মাও সেটাতেই মানে করেছেন যে যাতে আ ওই ব্যাপারটা থাকে যে মানে একদম, দুজনের আ একদম। মানে মানে ভুল করলে হ্যাঁ, তার ভুল বকুনি করলে খেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ভুল করলে তোমাকে মানে তোমাকে মানতে হবে যে তুমি এটা ভুল হয়েছে। ছোটবেলায় দুরন্ত ছিলে? আমি ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম। তাই? আমি এখনকার আমি আর তখনকার আমিকে মেলাতে পারি না। আচ্ছা, আমি ভীষণ দুষ্টু ছিলাম। আমার দাদা খুব ভালো ছিলেন। আচ্ছা। হ্যাঁ, আমার দাদা ছোটবেলায় খুব ভালো ছিলেন। হ্যাঁ, মানে এটা আমার আ মা দাদার উপর সফট কর্নারটা বেশি ছিল। থাকে। এটা নরমালি থাকে, হ্যাঁ। সেটাই থাকে। মা কিছুতেই বিশ্বাস করতেন না সেটা। আচ্ছা, আচ্ছা। আর বাবার একটু আমার উপর হুম, হুম। এটা ছিল, অ্যা মানে সফট কর্নারটা বেশি। তো সেটা সেটা বুঝতে পারতাম। মানে আমি কিরকম দুষ্টু ছিলাম, স্কুলে যেতে ইচ্ছে করত না। ওকে। হ্যাঁ? কোনদিন ওই আমাকে জোর করে কেউ রেয়াজ করাবে, গানের রেয়াজ করাবে বা নাচের প্র্যাকটিস করাবে, আ বা মা ই আমাকে পড়াশুনোর একদম বাঁধা ধরা হুম, টাইমের হুম। মধ্যে আমায় পড়তে হবে। আমার বাঁধা ধরা কিছুর মধ্যে আমার থাকতে ভাল লাগতো না। আমার হচ্ছে আমাকে একটা পাখির মতো আমাকে উড়ে বেড়াতে দাও। আচ্ছা। আমি মানে আমি উম আমার মতো যখন আমার যেটা ইচ্ছে করবে আমি তখন আ আ মানে নিজে থেকেই গিয়ে সেটা বসবো। হুম, হুম। তো সেখানে যখন ওইটা জোর করা হতো, স্কুলে যাওয়ার আগে মানে এখন ভাবি আমি কি করে এটা করতাম। আমাকে দুধ দেওয়া হতো। হুম। তো দুধটা একটু গরম থাকতো। আর আমি কি করতাম, তার আগে হয় আমি রোদে প্রচন্ড রোদে দাঁড়িয়ে থাকতাম। হুম। দাঁড়িয়ে থেকে হ্যাঁ, ইচ্ছে করে বাবার গা ঘেঁষে বসতাম। হ্যাঁ, বাবা না গাটা ছুঁয়ে বলতেন, "কি ওর গাটা গরম, গরম লাগছে? দেখি। হ্যাঁ, অমলা আজকে ও স্কুলে না যাক। হ্যাঁ, ওর গাটা কিন্তু গরম।" বাবা! ব্যাস আমি বসে গেলাম। এরপরে যখন আরেকটু বুদ্ধি হলো, হুম, তখন থার্মোমিটার দিয়ে মা দেখবেন। হুম। ওই দুধ দেওয়া হতো আমাকে। দুধটা একটু গরম। আবার এটাও বুদ্ধি ছিল যে বেশি গরম দুধে করলে ওটা ভেঙে যাবে। হ্যাঁ। থার্মোমিটারটা ভেঙে যাবে। তো তখন চোবাবো না। যখন একটু ঠান্ডা হয়ে গেল, তখন আস্তে করে চুবিয়ে দিলাম চা করে ওটা। আবার দেখে নিতাম কতটা জ্বর আবার এসছে, একটু আবার নামিয়ে একটু দিলে? নামিয়ে দিলাম। মানে অতটা বিশ্বাস করবেন না। একটু নামিয়ে দিয়ে হ্যাঁ, মুখে দিয়ে বসে থাকলাম। তারপরে
এরম দেখো কত হয়েছে? খুব তখন থেকে অ্যাক্টিং। আ ফু হ্যাঁ, মাথা ব্যথা করছে, জ্বর হচ্ছে। আর মা জানতেন যে আমি এই দুষ্টুমিটা আমি করি। আচ্ছা, জেনে গেছিলেন? হ্যাঁ, মা আচ্ছা, জেনে গেছিলেন। আচ্ছা। এবার বাবা কিছুতেই বাবার ওই যে বললাম না আমার হুম, উপর একটু হুম, সফট কর্নার হুম, বেশি। মা বললেন, "ঠিক আছে। ও যেরকম স্কুলে যাচ্ছে না, ও সারাদিন ওকে দুধ সাবুই খেতে হবে।" হুম, দুধ সাবুটা একদম ভালো লাগতো না। ওকে দুধ সাবু খেতে হবে, নয়তো বার্লি খেতে হবে আর সারাদিন বিছানায় থাকতে হবে। বিছানা থেকে উঠতে পারবে না। হুম, হুম। এটা তো বিরাট একটা এটা বড় শাস্তি। এটা বিরাট শাস্তি। একদম। তখন সেটাতে সেইটা ভাল লাগতো না। কিন্তু ওইটা তারপরের দিনই আবার স্কুলে তখন আবার মানে আমার দুষ্টুমির কথা শুনলে না মানে তারা না এখন যে আমি খুব ভালো তা না। এখনো আমি ভালো না। আ একদমই ভালো না। তো কিন্তু তখন কে একটা বলেছিলেন আ বো আন্ডার আর্মে হুম, যদি রসুন দিয়ে রোদে দাঁড়ানো যায় হুম। তাহলে জ্বর এসে যায়। আচ্ছা। এবার আমি আমার এক বন্ধুর বাড়িতে আমি নিজের বাড়িতে পড়ছি না বলে মা তার মার মানে বন্ধুর মার সঙ্গে কথা বলে হুম, যে ঠিক আছে যদি দুজনে একসঙ্গে মিলে পড়ে তো পড়াশোনা করে। ঠিক আছে ও রাত্রে আপনাদের বাড়িতে নাইট স্টে করবে। এবার তো শুনেছি রসুন বগলে দিয়ে দাঁড়ালে আ জ্বর আসে। জ্বর আসবে। এবার আমরা দুজনেই রসুন থেতো করে রসুন বগলে দিয়ে রোদে দাঁড়াইয়ে রইলাম। ওমা! ওর জ্বর এসে গেল। হ্যাঁ, ওর নাম ছিল উমা। ওর জ্বর এসে গেল। আমার জ্বর আসলো না। আমাকে সেই স্কুলে যেতে হলো এবং জ্বর আসবেই বলে আমি পড়াটা তৈরিই করিনি। সুতরাং গিয়ে মানে সেই বকুনিটাও খেলাম। গায়ে রসুনের গন্ধ ভুরভুর করছে। আর স্কুলেও যেতে হলো। আর আমার বন্ধুর জ্বর এসে গেল। বাবা! কি অদ্ভুত! তো আমি এরকম ছিলাম। কিন্তু এখন মানে একদম ভাবতে পারি না। সেটাই। মানে এই গল্পগুলো না বললে কেউ বিলিভই করবে না। মানে তোমাকে এখন যারা দেখে তারা বিশ্বাসই করবে না যে এই গল্পগুলো তোমার ছোটবেলার গল্প। আরো দুষ্টু ছিলাম। আরো মানে কেউ আমাকে যদি ভুলভাবে আমাকে কেউ দোষারোপ করে, তাহলে আমি ভীষণ রেগে যেতাম। মানে কি আমি যেটা করিনি যদি আমাকে বলা হতো যে, "হ্যাঁ, এটা করেছ।" হুম, হুম। সেইটাতে এটা হচ্ছে আবার আরেকটু আরেকটু পরে। পরে। হুম, হুম। হ্যাঁ, আমাকে বকে কথা বললে আমি করব না। হ্যাঁ, আমাকে ভালো করে কথা বললে আমি সব করব। আমা এটা কিন্তু আমিও নিজে আমি কারোর সঙ্গে আমি ওই সেটা কিন্তু আমার ছোটবেলা থেকে এখন অবধি। আমি কাউকেই আগেই খারাপভাবে কথা বলতে পারি না। আগে দেখি ভালো কথায় চলে কিনা। হুম, হুম। যদি একদম না চলে তখন হয়তো আমি কড়া হলাম। কিন্তু আমি ছোটবেলায় ওইটাই মানতাম। যে আমাকে ভালো করে বলে আমায় দিয়ে সব করাতে পারবে। কিন্তু রেগে বকলে বা আ রাগারাগি এটা করলে নয়। এটা করো তো কেন বলবে? "মম এটা একটু করে দেবে?" আমি করে দেব। কিন্তু "মম এটা করো তো।" না। গলা চড়িয়ে কথা বললে আমি করব না। এইটা আমার এই ছোটবেলা থেকে এই জিনিস এবং আমি এখনো সেটা মেনে চলি। আচ্ছা, মানে এই যে তুমি কি কখনো রেগে মানে এখন রেগে যাও? নাকি আমি তো সবসময় তোমাকে যতবার যত মাধ্যমে দেখেছি সবসময় হাসতেই দেখেছি। না, আমি আমি রাগি না, রাগি না, রাগি না। রাগলে খুব রাগলে তখন খুব রেগে যাই। কিন্তু আ তবে সবাই বলে আমার রাগ নাকি কমে গেছে। তাই? মানে গ্রুপের সবাই বলে হুম, হুম। যে আগে নাকি আমি কিন্তু কোনোদিন বকাঝকা আমি কোনোদিনই করিনি। কিন্তু আ কেন জানি না ওরা বলে যে মানে ভীষণ মানে আগের থেকে রাগ আমাকে হ্যাঁ, আমাকে দেখলেই ম মৌমাছি আসছে। হ্যাঁ, মমদি আসছে। তখন মানে কি টিপটা কোন জায়গায় থাকবে? আম মানে আমার যেরকম যে
আমি ছোটবেলা থেকে ওইটা শিখেছি যে ফ্যাশনকে অন্ধভাবে ফলো করো না। তোমাকে যেটা মানায় তুমি সেটা করো। একদম। যে এই নিচে টিপ পরা স্টাইল হয়েছে বলে সে নিচে নামতে প্রায় নাকের ডগার ওপরে টিপটা এসে গেল। আবার যখন আ দীপিকা পাডুকোনে ওই কি বইটাতে এইখানে টিপ পড়া হলো, হুম, হুম। তখন আবার ওঠাতে এইখানেও পড়তে আরম্ভ করল। সবাই ওইখানে পড়তে আরম্ভ করল। আমার মা সবসময় বলতেন যে, "নিজেকে আয়নায় দেখো, যেটা নিজেকে ভাল লাগবে, নিজেকে মানাবে সেইটা করো। ফ্যাশনকে ফলো করো না।" একদম। তো সেইটা আমার মধ্যেও মানে ঢুকে গেছিল। তো আমিও ওদের বলতাম যে, উম নিজেকে দেখে ঐরকম ভাবে পড়ো। তো ওরাও সব জানতো যে আমি কি হুম, হুম। মানে মানে তোমার কোনটা স্টুডেন্টরা যারা। স্টুডেন্টরা, হ্যাঁ, হ্যাঁ। স্টুডেন্টরাই। হুম, হুম। হ্যাঁ, তো স্টুডেন্টদের বলতে এরমও হয়ে গেছে হয়তো কোনো মায়ের সঙ্গে কথা বলছি। হ্যাঁ। মানে একবার হয়েছিল আমার। কোনো মায়ের সঙ্গে কথা বলছি। দেখছি না উনার টিপটা না ওখানে এইখানে একদম মানে দুটো ভুরু মাঝখানে। আর টিপ সব লেগে গেছে। না আমার না হাতটা না এরমভাবে না উঠে গেছে। ওনার ওর মানে আমি সব মেয়েদের ঐরকম ভাবে করে দিতাম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক জায়গায় হ্যাঁ। পরিয়ে দিতাম। এবার না উনার বেলায় না আমার এরমভাবে হাতটা উঠে গেছে। আমি নিজের হাতটা না আবার এরমভাবে নামিয়ে নিলাম। তো আমি এইরকম কিন্তু আমি এখনো আ বকতে হয় না। মানে আ আমি চুপ করে যাই। আচ্ছা। হ্যাঁ, আর আমারও আ আমার মা যেরকম যখন খুব আমাকে বকতেন, হুম, হুম। তখনকার থেকে কিন্তু আমার কাছে শাস্তিটা বেশি ছিল, মা কথা বন্ধ করে চুপ দিলে। করে গেলেন যখন। মা চুপ করে গেলে। সেইটা কিন্তু আমার কাছে বেশি বকুনি মানে ছিল। বকুনির থেকেও বেশি বকুনির ওটা। থেকে অনেক বেশি। তো আমারও সেইটা আ মানে হ্যাঁ, সেটা তোমার ক্ষেত্রেও মানে তোমার আম ছেলের ওইটাই মানে তোমার চুপ করে যাওয়া মানেই বাড়িতে সবাই বুঝে যাবে যে হ্যাঁ, তোমার মানে আমাদের একটাই ছিল যে আ আমি আমার ২ ছেলেকেও ওইরকম করতাম। আমার মাও ওইটা করতেন। যে আমি এইটা বলছি। আমার মনে হচ্ছে এইটা ঠিক। এবার তোমার ওপর। তোমার যদি মনে হয় যে না অন্যটা ঠিক, তুমি করো। কিন্তু কিছু হলে তখন আমাকে কিন্তু কিছু বলবে না। একদম মানে কি নিজের ওপর দিয়ে দেওয়া জিনিসটা। ঠিক। তো মানে দায়িত্বটা তোমার। তখন দায়িত্বটা তোমার। হুম। তখন কিন্তু আমাকে এসে বলতে পারবে না যে এটা এইটা মা এটা এই হয়েছে বা এটা হয়েছে। তো আমার ২ ছেলেই ওইটা যখন বলে দিতাম না, তখন কিন্তু ওরা মানে গজগজ করত। কিন্তু আ সেটা করেনি। আর আমিও কখনো ছোটবেলায় সেটা করিনি। মমতাদি তুমি এমন এক শিল্প এবং ঐতিহ্যের মানে এমন এক পরিবারের অংশ যেখানে শিল্প এবং ঐতিহ্যই সবথেকে শেষ কথা এবং সেটাই একটা ইতিহাস। তো এরকম একটা পরিবেশে যে বড় হয়ে ওঠা ছোটবেলা থেকে আস্তে, আস্তে সেটা তোমার নিজের ব্যক্তিগত জীবনে তোমার নিজেকে তৈরি করতে বা ব্যক্তি পরিচয় বলো, শিল্পী হিসেবে পরিচয় একটা রয়েছে। এটা গড়তে কতটা সাহায্য করেছে? আ যেন আমি না কোনোদিনই খুব একটা ভেবে আ খুব একটা aware হয়ে যে এই জিনিসগুলো করেছি তা না। আমার আমার আ বাড়ির আম যে শিক্ষা বা আমরা যেভাবে ছোটবেলা থেকে বড় হয়েছি, সেগুলোতে না অটোমেটিক্যালি এটা হয়ে গেছে। মানে আম যেটা বললাম না ছোটবেলা থেকে কোনো কিছুর উপর আ মানে ওরকম সজাগ হয়ে যে হুম, এটা হুম। আমায় করতে হবে, এটা কোনোদিন ভাবিনি। মানে স্বতঃস্ফূর্তভাবে হয়ে হয়েছে। গেছে। নাচটা তো ছোটবেলা থেকে শিখছিলেই। নাচটা নাচটা আমি ১০ বছর বয়স থেকে সত্যি করে শিখতে আরম্ভ করেছি। আচ্ছা। তার আগে ওই যে বললাম না হুম, মানে হুম। সবসময় আমি সারাক্ষণ আমার পড়াশুনো খুব সাফার করেছে। কারণ আমি ছোটবেলা থেকে আমার বাবা-মার সঙ্গে ঘুরেছি। আচ্ছা। তো আমি অনেক দেরিতে স্কুলে জয়েন করেছি। আ আমি
আহ, মানে কি আমি ওইরকম ছিলাম যে যেদিন আমি মনে করতাম যে আজকে আমি পড়া শুনবো, হঠাৎ মনে হতো হঠাৎ হঠাৎ আচ্ছা, আচ্ছা, যে এটা আজকে হঠাৎ আমি ইচ্ছে। ফার্স্ট বেঞ্চে গিয়ে বসবো, হুম। পড়া শুনবো। সেদিন আমাকে আর বাড়িতে গিয়ে পড়তে হয়নি। মানে তারপরে যখন টেস্টটা দিয়েছি, আমি কিন্তু খুব ভালো নম্বর পেয়েছি। আমাকে আর পড়তে হয়নি। এতটাই মন দিয়ে শুনেছি। কিন্তু আমার ওইটা ছিল, আমি যদি চেষ্টা করলেই পারবো, তাহলে আমি ঠিক। চেষ্টা করব কেন? এটা আমার নাতির মধ্যেও ঢুকেছে এখন। তাই? হুম। আচ্ছা। মানে ও সবকিছুর আনসার জানে কিন্তু। হুম। কিন্তু আমি তো জানি। তো আমি লিখব কেন? তো ও এরকম আমারও ঐরকম হতো হ্যাঁ, হ্যাঁ। যে সব টিচাররাও বলতেন যে, "ইফ ইউ ট্রাই a little bit মানে তুমি পারবেই। তো why don't you try মমতা? Why don't you try a little bit?" আমি ট্রাই করব না, জানি তো ট্রাই করলে পারব। তো ওইটা। কিন্তু এখন ভাবি, ইস! কেন করলাম না? এই যে আফসোস আছে কি কোথাও? আফসোস, হ্যাঁ, আফসোস অনেকগুলো আছে। কিরকম বলো? আফসোস কিরকম আছে? যখন বাবা বা মা, এবং আমি এটা প্রত্যেক ছেলেমেয়েকে বলব। এই কথাটা ভীষণ মন দিয়ে আমার কথাটা শুনতে। আমার বাবা-মা যখন একটু বেশি বয়স হয়ে গেছে, তখন অনেক সময় না একটা কথা অনেকবার করে বলেছেন। হ্যাঁ? এবার আমরা তো ছোটবেলা থেকে শুনেছি কথাটা। তো অনেক সময় হয়েছে যে মা আবার হয়তো বলছেন বা বাবা আবার হয়তো বলছেন, "হ্যাঁ, হ্যাঁ বাবা ওই কথাটা তো? হ্যাঁ, 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 মনে আছে। ওই তো তারপরে এই হলো, ওই হলো, ওই হলো।" মানে কি আবার নালে বাবা গল্পটা বলবেন, হুম। নালে আবার মা গল্পটা বলবেন। আমি নিজে, নিজে বলে দিলাম যে, "হ্যাঁ, হ্যাঁ এইটা হয়েছিল। হ্যাঁ, মনে আছে গল্পটা।" এই যে তখন শুনিনি ভালো করে, এখন ঠিক সেই প্রশ্নগুলো মনের মধ্যে আসে। আচ্ছা এটা কি হয়েছিল? মা কি গল্পটা বলেছিলেন? বাবা কি বলেছিলেন? এই ঘটনাটা কি ঘটেছিল? এটা এখন হাতড়ে বেড়াই, এখন তার কোনো উত্তর পাই না। এটা যে একটা কি কষ্টের, এটা যে কি কষ্টের মানে এখন মাথা খুললেও আমাকে উত্তর দেওয়ার কেউ নেই। সুতরাং আমি না সবসময় বলি, আর ঠিক এখন আমার সেই বয়সটায় গেছে, যখন হয়তো একেকটা ঘটনা অনেকবার বলছি। হুম, হুম। আর এখন আমার ছেলেরা, নাতি, বৌমারা হয়তো ঠিক আমার বয়সটায় হুম, হুম। দিয়েই যাচ্ছেন। হুম, হুম। আমি না তখন আবার বলে রাখি যে, "জানিস তো এইটাই আমার আফসোস। তোরা এটা শুনে রাখ কিন্তু। এটা শুনে রাখ। এটার উত্তর কিন্তু আর আর পাবি না।" একদম। তো এইরকম আফসোস এইগুলো না মানে সারা জীবনের একটা কষ্ট। কষ্ট। একদম। সারা জীবনের কষ্ট। কিন্তু তুমি ১০ বছর বয়স থেকে নাচ শিখতে শুরু করলে। তার হ্যাঁ, ফরমাল ট্রেনিং ফরমাল যেটা ট্রেনিং। সেই। তার আগে তো মোটামুটি অনেকটাই দেখে, দেখে জেনে গেছো। দেখে, দেখে সারাক্ষণ সাইড বেঞ্চে বসে, বসে নাচটা দেখতাম। তারা যেটা বলেছেন সেটা শুনতাম। সেইগুলো, সেগুলো না আমার মানে ভেতরে চলে গেছে। নি নিজের মানে unknowingly। একদমই। আর অভিনয়ে আস্তে, আস্তে কি করে হ্যাঁ, এলে? সেটা তো ওই অনেকবার বলেছি। আমার নাচ আমার মা, আমার অভিনয় আমার বাবা। আচ্ছা। মানে কি ওই আমি অনেকবার, সবাই জানেন এটা, আমি ভীষণ ঘ্যাঙানে বাচ্চা ছিলাম। ভীষণ ঘ্যাঙাতাম। তখন তো টেলিভিশন ছিল না বা ইয়ে ছিল না। রেডিও মানে খুব আ আ মানে আ কম সময়ের জন্য শুনতে দেওয়া হুম, হতো। হুম, হুম, তো রেডিওটাই একমাত্র এন্টারটেইনমেন্ট এর একটা ছিল। হুম। তো উম কিছু করার না থাকলেই না, "বাবা ভাল লাগছে না, কি করব?" তখন বাবা একটা টুল নিয়ে আয়নার সামনে বসিয়ে দিতেন। আচ্ছা। বলতেন, "এই যে ভাল লাগছে না, কি করব? এটা কত রকমভাবে আয়নায় বলতে পারিস। দেখ কত রকম।" আর আচ্ছা। বাবা বসে, বসে দেখতেন যে কখন আমি নরমালি বলছি, কখন আমি কনসিয়াস হয়ে গিয়ে বলছি।
তো বাবা ধরিয়ে দিতেন হুম, যে হুম, না এবার হলো না, নর্মাল বল। তারপরে কি একটা কোনো একটা সেন্টেন্স দিয়ে দিতেন, হুম, হুম, সেই সেন্টেন্সটা বারবার অন্য রকম ভাবে বলতে হবে। হুম, রেগে বলো, হেসে বলো, ঠাট্টা করে বলো, মজা করে বলো, আম তাচ্ছিল্য করে বলো। এরম। তো এটা কিন্তু কোনোদিন যে অ্যাক্টিং শেখাবো বলে ভাবেননি কিন্তু। একদম। যে আমি অ্যাক্টিং করব বা কোনোদিন না। এটা হচ্ছে আমাকে বিজি রাখার জন্য। আচ্ছা, আচ্ছা। আমি যাতে ব্যস্ত থাকি। হ্যাঁ, হ্যাঁ। যেহেতু তো ভাল লাগছে সেইটা না হ্যাঁ, বলেছ। তো সেইটা কিন্তু আমার এটা আমার মনে হয় কি আমি ভীষণ ঈশ্বরে বিশ্বাসী। আমার মনে হয় সবকিছু ওপরে একজন লিখে রেখেছেন। প্ল্যান করে রাখেন। এক্কেবারে খোদাই করে না থাকে। তার এক চুলও এদিক ওদিক করতে পারবে। ঠিক কথা। নাহলে কোথা থেকে নাহলে কি জানি সবকিছু আমি এই বাড়িতে আমাকে যখন কেউ কোনো ক্রেডিট দেয় যে, "বাবা তুমি এই, তুমি" আমি কি? আমি তো কিচ্ছু না। আমি এই বাড়িতে জন্মেছি। হয়তো আমি আগে খুব ভালো কাজ করেছি। যার জন্য কর্মের ইয়েতে আমি এই পরিবারে আমাকে জন্ম দিয়েছে। হুম, হুম। হয়তো আমি খুব ভালো কাজ করেছি যার জন্য আমাকে এরম একটা শ্বশুরবাড়ি দিয়েছেন। বাহ! এইরকম মানে আমাকে এরকম মানে আজকে বাপিদা যদি আমার পাশে না থাকতেন, হুম, হুম। আমি বোধহয় আম একদম সংসার করে, বিয়ে করে, বাচ্চা-টাচ্চা নিয়ে, মুখে পানটা পুরে, রান্না করে আমি কিন্তু খুব খুশি থাকতাম। আচ্ছা। কারণ বেসিক্যালি আমি কিন্তু ভীষণ বেশি ঘরোয়া। আমি উম তোমাকে দেখে কিন্তু মনে হয় জানো তো তুমি ভীষণ ঘরোয়া। মানে খুব, খুব আপনজন মনে হয়। এই যে আমি কথা বলছি মনে হচ্ছে আমি তোমাকে বোধহয় বহু বছর ধরে চিনি। খুব আ আপনজন মনে হচ্ছে। আমি আমার আমার আ আমার এই আমারও এইটাই মনে হয়। আমি না কাউকে বোঝাতে পারব না যে আমি এগুলোকে আমি ধরি না। অনেকে আমাকে বলেন, "বাবা তুমি এই যে" আমি কিছুদিন আগে এই যে পেলাম, আম এই যে বলতেও ভুলে যাই আমি, নামটাও ভুলে যাই। পুরস্কার যেটা হ্যাঁ, পেলেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, পদ্মশ্রী? পদ্মশ্রী, হ্যাঁ। হ্যাঁ, পদ্মশ্রী পেলাম। আমি না কাউকে বলে বোঝাতে পারব না। আমি সত্য সাই বাবাকে মানে আমার সবকিছু তিনি। আমি মানে এক পাও চলতে পারব না তার ছাড়া, তার আশীর্বাদ ছাড়া। কিন্তু আমার সব ধর্ম আমার কাছে সমান। সব ধর্মর কাছেই আমি মাথা ঝোঁকাই এবং আমি আমার সত্য সাই বাবাকে সবকিছুর মধ্যে পাই। তো আমি আমার পুরো মনে হয় আমি এটা বললে না সবাই ভাববে যে আমি ভীষণ মানে আমি জানি আমি ট্রোলড হব। সব কথাতেই এখন আমাদের তো ওরম উনি এক বেশি, বেশি হুম, হুম। ন্যাকা, ন্যাকা কথা বলছেন। উনি মানে দেখিয়ে কথা বলছেন। যারা আমাকে ভালোভাবে জানেন তারা জানবেন যে আমি বানানো কথা বলছি না। আমি মন থেকে বলছি। আমার একবারের জন্যও মনে হয় না যে আমি কেউ। আমি করেছি। আমার মনে হয় বাবা আমার মধ্যে দিয়ে করিয়েছেন। এই পুরস্কার তাঁর পুরস্কার। আমি শুধু হাতে করে নিয়ে এসেছি। আমি যত পুরস্কার পাই বা যা অ্যাওয়ার্ড পাই বা যা কিছু আমার গায়ে এতটুকু ছোঁয় না, এতটুকু দাগ কাটে না। আমার সবসময় মনে হয় এটা আমার না। আমি শুধু কুরিয়ারের কাজ করছি। আমি নিয়ে এসে
তার পায়ে ছিল। মানে এটা তোমার লেখা ছিল, তিনিই করিয়ে তিনি দিয়েছেন? করিয়েছেন, তার জিনিস তিনি করিয়েছেন, তিনি করাচ্ছেন। যে মুহূর্তে তার এই আশীর্বাদের হাতটা যদি মাথার উপর থেকে সরে যায়, আমি কেউ না, আমি কিচ্ছু না। আমি কিচ্ছু পারব না। একদম। এবং তিনি চেয়েছিলেন বলেই তুমি সবটা করতে পেরেছো, যেটা তুমিও বিলিভ করছো, এবং সেটাই কিন্তু একদম আসল সত্যি কথা। কিন্তু যখন আমি এই ইমোশনের একটা জায়গা থেকে একটু আবার পেছনের দিকে চলে যাই, কারণ এত গল্প রয়েছে তোমার। প্রথম যখন তুমি কোনো সিনেমার, তুমি জানতে পারলে তোমার কাছে একটা অভিনয়ের সুযোগ এলো, সেটা তখন কিভাবে এসেছিল? প্রথম যখন ভাবলে যে হ্যাঁ, এখানে আমি এবারে করছি, এবং সেই অভিজ্ঞতা, সে সময়কার অভিজ্ঞতা, সেটা একটু আমাদেরকে হ্যাঁ, বলো। আমার আবার সেই ঈশ্বরের কথায় চলে যেতে হবে। আমরা একটা আমরা আমার ছোটবেলাটা আমি বললাম না, মা-বাবার সঙ্গে যাযাবরের মতো কেটেছে। ঘুরে, ঘুরে কেটেছে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের কোনো বাড়ি ছিল না। আমাদের ১ম বাড়িটা হলো মাদ্রাসে বাবা করলেন। আচ্ছা। হ্যাঁ? মানে চেন্নাই এখন হুম, হুম, যেটাকে হুম। চেন্নাই বলা হয়। মাদ্রাস বলতাম আমরা তখন। চেন্নাইতে বাড়ি বাবা করলেন। এবার কলকাতায় যখন আসা হতো, তখন হয় বাবা-মা আপ মানে কয়েক দিনের জন্য আসা হতো। হুম, হুম, কারণ সারাক্ষণ ট্যুর করা হতো। হুম, হুম। তো হয় গ্র্যান্ড হোটেলে থাকা হতো বা গ্রেট ইস্টার্ন, এই দুটো হোটেল ছিল আচ্ছা। তখন। হুম, হুম। গ্র্যান্ড হোটেল বা গ্রেট ইস্টার্ন এ থাকা হতো। তারপরে কি অদ্ভুত, তখন আমি হব 1955, আ আ সেই সময় আম আমাকে আ ও মানে নিউ থিয়েটার্স হুম, যাদের, হুম। পি.এন. রায়, তার বাড়ি ফিল্ম সার্ভিস গল্ফ ক্লাব রোডে। আচ্ছা। কি অদ্ভুত দেখো, বাড়ির নাম ফিল্ম সার্ভিস, টালিগঞ্জে। হুম, হুম। সেই বাড়িতে আমরা কয়েকদিনের জন্য, তখন কিছু একটা হয়েছিল, বাবার একটা রিহার্সাল এর জায়গা দরকার ছিল। আচ্ছা। তো পি.এন. রায় ওনার বাড়িটা, উনি বললেন যে, "এখানে বড় বারান্দা আছে, হুম, আছে, হুম, আপনারা এখানে থাকুন।" হুম। এবং কিছুদিনের জন্যই থাকার কথা হলো। এবং সেই সময় আমি তখন হব। আচ্ছা। এবং উনি পি.এন. রায় বিয়ে করেননি। উনার ফ্যামিলি ছিল হুম, না। হুম, হুম। উনি, আমি যখন হলাম সেই বাড়িতেই হই। আচ্ছা, এবং উনি তখন বললেন, "আপনারা আর এখান থেকে যাবেন না। আপনারা এই বাড়িতেই থাকুন।" আচ্ছা। কি অদ্ভুত ব্যাপার! আর সেই বাড়িতে শুধু ফিল্মের কাজই হতো। হুম, হুম। কারা না এসছেন, মানে কারা মানে কারা? মানে দেবিকা রানী, আ কানন দেবী, এরা সারাক্ষণ, মানিক কাকা মানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক আমাদের বাড়ির সামনে থাকতেন। আ আমাদের পাড়াটাতে আ ইয়ে ভূপেন হাজারিকা ওই পাড়ায় থাকতেন। তারপরে মানে অনিল চ্যাটার্জি ওই পাড়ায় হুম, হুম। থাকতেন। আমার সবাই মানে ওইখানে। আর এই ফিল্ম সার্ভিস বাড়িটাতে সমস্ত ফিল্মের ল্যাবই ছিল। আচ্ছা। তো স মানে বম্বে থেকে যারা আসতেন, কলকাতার যারা, সবাই ওই বাড়িতে আসতেন। এবং মানে স্যার রিচার্ড অ্যাটনবরো, হুম, হুম। তিনিও ওই বাড়িতে এসে, গান্ধী যখন হচ্ছে, হুম, হুম। তখন উনি ওই বাড়িতে এসেও উনি অ্যা 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 কাজ করেছেন। তো আমাদের বাড়ির সঙ্গে সবার ওই হুম, হুম। জানাশোনা ছিল। তো আমি অনেক ছোটবেলা থেকেই ফিল্মের অফার পেয়েছি। আচ্ছা। কিন্তু বাবা-মা কেউ চাননি যে আমি অত ছোট বয়সে আমি করো। ফিল্মে হুম, হুম। করি। তো তখন উনারা উম একদম চাননি। হুম, হুম। দিলীপ মুখার্জি অ্যাক্টর, হুম। উনি ওপর থেকে, "অমলাদি, দিন না মেয়েটাকে একটু একটা ছোট রোলের জন্য।" উত্তম কুমার, বন পলাশের পদাবলিতে কতবার
বলেছেন এরকম না। কেউ তখন অন্তত আচ্ছা। স্কুলটা পাশ করুক। হুম, হুম। হ্যাঁ, কলেজে উঠুক তারপরে ও যা করবে হুম। করবে, তার আগে না। আর দিলীপ মুখার্জি ওখান থেকে মা না দিলীপ মুখার্জিকে দেখলেই না একটা লাঠি বার করতেন। ও আর উনি এরম করতেন। মারবেন না, মারবেন না। এরকম তো এম এইরকম চলতো। কক্ষনো হয়নি। তারপরে আমার দাদা আ মৃণালদার ছবিতে মিউজিক হুম, দিলেন। হুম। ৩ টে ছবিতে হুম, পরপর হুম। মিউজিক দিয়েছিলেন এবং সেই থেকে মৃণালদার সঙ্গে আমাদের বাড়ির মানে একটা পারিবারিক হুম, হুম। সম্পর্ক হুম। মতো হয়ে গেছিল। আর মৃণালদা বলেছিলেন, মৃণালদা মাকে বলতেন, "কেন এই মেয়েটিকে কেন দিচ্ছেন না আ ফিল্মে কাজ করতে?" তো মা বলছেন, "না, ও একটু কলেজে-টলেজে উঠুক তারপরে।" হুম, হুম। তো আমি তো বলেছি আমার পড়াশুনো কোনোদিনই মন ছিল না। ওই পড়াশুনোর বই খাতা নিয়ে বসে থাকা সেটা আমার ভাল লাগতো না। হ্যাঁ। যখন আমি কলেজে উঠলাম তখন আর আমিও ঠিক করেছিলাম মৃণালদা মাকেও বলেছিলেন, আমাকেও বলেছিলেন, "তুমি যদি সিনেমায় কোনোদিন করবে ঠিক করো তাহলে আমাকে ১ম খবরটা দেবে।" আচ্ছা। আর মাও বলেছিলেন, "হ্যাঁ, ও যদি ছবি করে তো আপনার ছবি দিয়েই শুরু করবে।" হুম, হুম। কি অদ্ভুত! আমি তখন কলেজে পড়ছি। তখন আমি একদিন মৃণালদার দাদাকে ফোন করেছেন। তো আমি ফোন তুলেছি। কথা বলছি মৃণালদার সঙ্গে। আমি বললাম, "মৃণালদা, এখন আমি একটু খালি আছি। মানে পড়ার চাপ অতটা নেই। হুম। তো আপনার যদি কিছু মনে হয়, যদি কোনো ছবি" বলছে, "আমি একটা ছবির কথা ভাবছি কিন্তু সেটা সাঁওতালি মেয়ের রোল। আচ্ছা। তুমি করবে?" আমি বললাম, "হ্যাঁ, করব।" হুম, হুম। কি করে হ্যাঁ বললাম? কোনোদিন অভিনয়ের কোনো কিচ্ছু জানি না। হুম, হুম। হ্যাঁ বলে দিলাম, জানি না। ব্যাস সেই করে মৃণালদার মৃগয়া থেকে আমার ছবি শুরু। মিঠুনেরও সেই ১ম ওরও ১ম ছবি, আমারও ১ম ছবি। আর সেই তারপরে থেকে তো ইতিহাস। হ্যাঁ। আর এ আর এটা আমার ৫০ বছর মিঠুনেরও ৫০ বছর হচ্ছে, আমারও ৫০ বছর 50 হচ্ছে। ইয়ার্স? মৃগয়া একদম। আ তারপরে তো একে, একে বহু সিনেমা। কিন্তু সত্যজিৎ রায়ের সঙ্গে ১ম সিনেমা করার অভিজ্ঞতা সেটা একটু বলো। সেটা সেটা কিরকম বলবো ছিল? পুরো আমার কর্তা, বাপিদা। মানে আচ্ছা। যাকে এখনো বাপিদাই বলি আমি। আমি আচ্ছা, এক আমি যেরকম দেরিতে ঘুম থেকে উঠি, আচ্ছা। দেরিতে ঘুমোতে যাই, দেরিতে ঘুম থেকে উঠি। আর বাপিদা সকালে ওঠেন। বাপিদা খবরের কাগজ পড়তেন। আমি কোনদিন খবরের কাগজ পড়তাম না। তো বাপিদা হঠাৎ আর আমার ঘুম খুব পাতলা। তো বাপিদা খবরের কাগজে পড়তে, পড়তেই হঠাৎ দেখলেন যে মানিক কাকা ৫ বছর পরে উনি অসুস্থ হয়েছিলেন। ৫ বছর পরে আবার ছবি করছে। হুম, হুম। তো বললেন, "মমো সত্যজিৎ রায় আবার ছবি করছেন।" হ্যাঁ, আমি না ঘুমের মধ্যেই বললাম, "ইস! আমায় যদি নিতেন।" ঘুমের মধ্যেই। আচ্ছা। আমি বললাম, "আমায় যদি নিতেন।" বলে আবার ঘুমিয়ে পড়েছি। এর মধ্যে বাপিদা ফোন করেছে। হ্যাঁ, হঠাৎ বাপিদা আমাকে ওঠাচ্ছে। "ধরো, ধরো, ধরো।" আমি বললাম, "কে?" "সত্যজিৎ রায়।" আমি না পুরো ঘুমের মধ্যে হ্যাঁ, এবার ফোনটা তুলেছি তখনও বাজছে। মানে বাপিদা ফোন করেছে। আচ্ছা, আচ্ছা। আমি না মানে দাঁত কিড়মিড় করছি। আমি বললাম, "আমি ঘুমোচ্ছি তার মধ্যে তুমি সত্যজিৎ রায়কে ফোন করে মা মানে আমা মানে আমাকে ধরিয়ে দিলে।" হুম, আমি হুম। কি বলব আমি ঘুমের একদম, মধ্যে একদম। তখনও। হ্যাঁ। হঠাৎ উনার ওই গলা, গম্ভীর গলায়। গম্ভীর গলা, উনি ফোন ধরলেন। হ্যাঁ, হ্যালো? আমি না তোতলে গিয়ে আমি বললাম, আম মানিক কাকা এমনিতে মানিক কাকাই বলতাম কারণ বাবার সঙ্গে, মার সঙ্গে, ওনাদের সঙ্গে কারণ কল্পনা সিনেমা আমার বাবা যে কল্পনা সিনেমাটা করেছিলেন, সেটা মানিক কাকা, মৃণালদা, ঋত্বিক ঘটক এরা প্রচুর বার দেখেছেন। আচ্ছা। আর মানিক কাকা মানে উম মানে উনি বলতেনই যে, "যখন আবার দেখানো হবে আমাকে একটু খবরটা দেবেন।" তো ওকে। উনি অনেকবার দেখেছেন। হুম, হুম। তো সেই দিয়ে আমাদের একটা এবং আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, আমাদের শো হলে ওনারা এসে দেখতেন হুম, হুম। সবকিছু। তো সেই একটা
পারিবারিক একটা মানে সম্পর্ক ছিল, মানে জানাশোনা হুম, হুম। ছিল। আমি বললাম, "মানিক কাকা, আমি আ মমতা কথা বলছি, মমতা শঙ্কর।" আ মানে আমি না কি বলবো, আমি কথাই বলতে পারছি না। "হ্যাঁ, বলো কেমন আছো?" আমি না মানে যাক উনি চিনতে হ্যাঁ, পেরেছেন, হ্যাঁ। হ্যাঁ? তো আমি বললাম, "আমি ভালো আছি।" এবার আমি তো অত গল্প করতে পারছি না উনার হুম, সঙ্গে, যে হুম। কি বলবো? আমি বললাম, মানে অশ্বত্থমা হত ইতি গজর মতো। মানে আচ্ছা। অত ঘটনা বলতে পারছি না। আমি সেইজন্য আমি বললাম, "মানিক কাকা, আমি খবরের কাগজে দেখলাম যে আপনি ছবি করছেন আবার। তো আমার ভীষণ ইচ্ছে, যদি কোনো একটা ছোট্ট রোলেও যদি একবার একটু ও মানে হুম, হুম। এদ মুখ দেখতে পারি, আমি ভীষণ মানে হব, হুম, হুম। খুশি। মানে উম এ এ বিশাল ব্যাপার হবে আমার জন্য। আমি হুম, একটা হুম। আমি ধন্য হয়ে যাব।" তো উনি বললেন, "তোমার কথা যে আমি একেবারে ভাবিনি তা নয়।" আচ্ছা। আমি না এইটা শুনে না আমার ঘুমটা ভেঙে গেছে। হ্যাঁ, হ্যাঁ। বলছে, "তুমি আমাকে কটা দিন সময় দাও।" বুঝলে? বললেন যে, আমি বললাম, "ঠিক আছে।" বললে, "তুমি আমাকে যোগাযোগ করো। আমাকে কটা দিন সময় দাও, তুমি যোগাযোগ করো।" আর আমি তো ফোনটা রেখে দিয়ে আমি মানে আমার কর্তাকে মানে বাপিদাকে মানে তুলোধুনো করেছি। আমি বলছি, "কি তুমি এরকমভাবে আমাকে এরকম সকালবেলায় একদম। আমি।" আর বাপিদা হাসছেন। হুম, হুম। হ্যাঁ? কিন্তু ভাগ্যিস ও করেছিল। ফোনটা করেছিলেন। ফোনটা করেছিল। এরপরে আমার একটা অপারেশন মানে একটা সার্জারি হওয়ার কথা ছিল। তো সেইটার জন্য মানে আমাকে জানতে হবে যে শীতকালে, উনি তো শীতকালেই ছবি করেন। হুম, আর আমার আ সার্জারিটাও শীতকালেই ডাক্তার চেয়েছিলেন হুম, হুম, শীতকালে করতে, কারণ হিল করবে হুম, তাড়াতাড়ি। হুম। তো এবার আমাকে তো জানতে হবে যে যদি আমি করি তাহলে আ একদম। মানে তাহলে সার্জারিটা করাবো না। আর নাহলে আমি হুম, সার্জারিটা হুম। করাবো। তো আমি মানিক কাকার বাড়িতে গিয়ে মানিক কাকাই দরজা খোলেন। আচ্ছা। দরজা খুলে দিলেন। "আয়!" তখন আম আ মানে এই তার আগে তুমি বলেছেন। হুম, হুম। এই তুই বললেন, আচ্ছা। "আয়।" আমি বললাম, "মানিক কাকা, আমি শুধু জানতে এসেছি যে আপনি বলেছিলেন যোগাযোগ করতে। তো আমার এরকম একটা অবস্থা যে আমি একটা সার্জারি করাবার কথা হচ্ছে। যদি আমি না হুম, হুম। থাকি তাহলে আমি সার্জারি।" "কেন? তোকে খবর দেয়নি? তোকে কেউ বলেনি?" আমি বললাম, "না মানিক কাকা, তুই তো আমার ছবিতে আছিস।" আচ্ছা। আমি না মানে এরপরে সবচেয়ে মজার কথাটা হচ্ছে, এরপরে যেটা বললেন। অবশ্যই আমি যেই বলেছেন অবশ্যই আমি একটু চুপসে গেছি। হুম। যে মানে তার এরপরে মানে কি? হ্যাঁ, হ্যাঁ, এরপরে আবার কিছু একটা বলবেন যে হ্যাঁ, অবশ্যই এখন করছি না বা কিছু হ্যাঁ, হ্যাঁ, এরকম কিছু একটা বলবেন। হ্যাঁ। উনি বললেন, "অবশ্যই আ আমার শরীরের জন্য ডাক্তার আমার ২ টো গল্প ভাবা আছে।" হুম, আমি তো ধরেই নিলাম তাহলে আর আমার হচ্ছে না। হুম। ২ টো গল্প ভাবা আছে। কোনটা আগে করব আমি জানি না। তবে দুটোর যেটাই করি না কেন তুই আছিস। বাহ! আমি না আমি বললাম, "ঠাকুর, তুমি আমাকে এতটা দিলে?" আমি একটা ভেবেছিলাম, আমাকে যদি একটা ঘোমটা পরা একটা কাজের লোকের রোলও যদি হয়, যে হুম, হুম, ঘোমটা পরা হুম। একটা ন্যাতা নিয়ে কোথাও মুতছে, আমি সেটাও করব। যে একদম, আজকে মৃণাল দার ছবিতে কাজ করা, মানিক কাকার ছবিতে কাজ করা মানে আ এটা একটা বিশাল ব্যাপার। একদম। তো আমি আমি বললাম যে মা মৃণাল দা আমাকে ১ম এই এতে এনেছেন। আর মানিক কাকা বলছেন, "দুটোর যেটাই করি না কেন তুই আছিস।" আমি বললাম, "এত বড় ভাগ্য আমার!" মানে এই মেঘ না চাইতে জল বলে জল না? তো একদম। সেইটাই। আমি তখন বললেন তো তারপরে গণশত্রু হুম, করলেন। এবার গণশত্রুর পরে শাখা-প্রশাখা করলেন। তাতে এসেই গেলাম। একদম। তারপরেরটা আর ভাবিনি। আগন্তুকে যে উনি আবার, আমি আর টিটোদা মানে দীপঙ্কর দে, হুম, হুম। যেদিন শাখা-প্রশাখার শুটিং শেষ হচ্ছে,
আমরা দুজনেই না একটা গাড়ি বারান্দায় আমাদের লাস্ট শুটিংটা হয়েছিল। তো আ টিটোদা বলি আমি দীপঙ্কর দেকে। তো টিটোদা আমাকে বলছেন যে, "মমতা এই বোধহয় হয়ে গেল। আর বোধহয় এনার সঙ্গে কাজ করা হবে না।" হুম, হুম। ২ টো ছবি হয়ে গেল পরপর। আর আমরা দুজনেই ও ছিলেন। ওই ওইটাতেও হুম, হুম, ছিলাম। হুম, গণশত্রু আর শাখা হুম, প্রসাদ। হুম। আমি বললাম, "সত্যি টিটোদা মানে এটা ভাবতেই কষ্ট লাগছে যে আর হবে না মানিক কাকার সঙ্গে ছবি?" কি অদ্ভুতভাবে কোথায় আমি বিদেশে বসে রয়েছি সেখানে ফোন এলো আগন্তুকের আগন্তুকের জন্য। জন্য। মানে এবং সেখানে উনি যে কথাটা বলেছেন আমি তো তারপরে বলি আমার অস্কার পাওয়া হয়ে গেছে। কি বলেছিলেন? তখন আমরা লন্ডনে পৌঁছেছি, বার্মিংহামে পৌঁছেছি হুম, তখন। হুম। আমাদের ২.৫ মাসের ট্যুর। আর মানিক কাকা বলছেন ছবি আরম্ভ করবেন। আচ্ছা। এবার আম মানিক কাকা যখন বললেন, তখন আমাদের লাস্ট শোটা হচ্ছে প্যারিসে। আর মানিক কাকাকে আমি বলছি, "মানিক কাকা আমি একটু ওদের জিজ্ঞেস করি যে যদি ওরা ওটা ক্যানসেল করতে পারে।" হুম, হুম। আমি প্যারিসে ফোন করলাম। প্যারিসে ফোন করে ওদের জিজ্ঞেস করলাম। ওরা বলল যে, "না, টিকিট সব সোল্ড আউট, ক্যানসেল করা ক্যানসেল যাবে করা না। যাবে না।" হ্যাঁ, হ্যাঁ। এবার আমাকে মানিক কাকাকে বলতে হচ্ছে যে, "মানিক কাকা আমি আমাকে ওরা মানে শোটা ওরা ক্যানসেল করতে পারবে না।" হুম, হুম। এইটা বলাটা আমার পক্ষে যে কি সাংঘাতিক! একদম। মানে মানিক কাকাকে আমি না বলছি। আর সেখানে মানিক কাকা কি বললেন জানো? কি? মানিক কাকা বললেন, "শোন এইটাতে আমি উৎপলকে ভেবেছি, টিটোকে ভেবেছি আর তোকে ভেবেছি। আর তোর একটা মানে মামা আর ভাগ্নেকে নিয়েই গল্পটা। হুম, হুম। তুই যদি ছবিটা না করিস তাহলে আমি ছবিটা করব না।" আমি বললাম, "আমার অস্কার পাওয়া হয়ে গেছে। আমার" আমি বলি না এই যে এই জিনিসগুলো, এইগুলো না আমাকে আরো আ আমাকে আরো শক্ত করছে যে আমি যেন কোনো অন্যায় না করি। আমি যেন কোনো অন্যায় ভুল হয়তো করে ফেলতে পারি। মানুষ মাত্রই আমি তো সেই পর্যায়ে যাইনি। হুম, হুম। আমি হয়তো ভুল করতে পারি কিন্তু আমি যেন কোনো অন্যায় না করি। যে এই আশীর্বাদটা যেন একদম। আশীর্বাদের হাতটা যেন আমার মাথার উপর থেকে না সরে যায়। তারপরে উনি অপেক্ষা করলেন? উনি বললেন যে, "তাহলে বাবুর একটা কাজ আরম্ভ হবে, বাবুদার হুম, হুম। একটা। তাহলে আমি ওইটাকে আগে অ্যা ইয়ে করিয়ে নিয়ে তাহলে আমি তোরটা আ আমি কতদিন পেছাবো?" আমি বললাম যে, "আমরা এই দিন পৌঁছচ্ছি হুম, কলকাতায়।" হুম। যে, "তুই সেই তারপরের দিন স্ক্রিপ্ট শুনে পরের দিন শুটিং করতে পারবি?" আমি বললাম, "হ্যাঁ, পারব।" আমি জেট ল্যাগ ভুলে গেলাম, সব ভুলে গেলাম। গিয়ে আমি বললাম, "হ্যাঁ, পারব।" আর বাহ! পেরে কি মানে মানে ওই এগুলো পর ডেস্টিনি। হ্যাঁ? এটাই ডেস্টিনি। এইটাই লেখা ছিল, এটাই লেখা একদম ছিল। লেখা ছিল। আমি সেইটাই বলছি। কেন আমাদের বাড়ির নামটা হবে ফিল্ম সার্ভিস? একদম, নাচ, ফিল্ম কোথা থেকে কি এগুলো মনে হচ্ছে না যে পুরো করানো, একদম। ডিজাইন করা ডিজাইন রয়েছে। করানো। ঠিক, ডিজাইন করানো পুরোটা আগের একদম। থেকেই। আ আ সুতরাং আমি কোনো জিনিসে ক্রেডিট নিতে পারি না। কোনো জিনিসে আর আমার না আমার বাবা-মা কোনোদিন আমাকে আমার সামনে আমার প্রশংসা করেননি। কোনদিন না। মানে এখন অনেক বাবা-মা বলেন না, "আমার মেয়ে খুব এইটা খুব হ্যাঁ, ভালো করে, হ্যাঁ, হ্যাঁ। এইটা খুব ভালো করে, আমার মেয়ে এই করেছে, ওই হুম, করেছে।" হুম। আমার বাবা-মা কেউ তো তার জন্য একদিক দিয়ে ভীষণ ভালো হয়েছে যে আমার সবসময় মনে হয়
আমি পারব না, আমি পারব না। আমাকে আরো ভালো করতে হবে। আমাকে আরো ভালো করতে হবে। আমাকে আরো চেষ্টা করতে হবে। আমি সবকিছুর থেকে পিছিয়ে থাকি। আমার অনেকে কোনো জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে তো, আর আমি ব্যাকগিয়ার দিয়ে থাকি। আমার মনে হয় কি আমি পারব না। আ মানে ভীষণ আমি পিছিয়ে থাকি। আর তার জন্য চেষ্টাটা আরো বেশি করো। চেষ্টা আমার মনে হয় কি ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। আমার যত ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি সবাই বলে যে, "কোনদিন আমি স্যাটিসফাইড হই না। আমার কোনো শট দিয়ে আমি স্যাটিসফাইড হই না। তাই? কোনদিন না।" সবাই ভালো বললেও তখন মনে হয় যে কোথাও একটা খুঁত রয়ে গেল। হ্যাঁ, আরেকটু ভালো হতো, আরেকটু ভালো হতো। ইস! আরেকবার যদি এইরকম। আচ্ছা এই যে ধরো আলো, করতালি এর বাইরে মমদি তো ব্যক্তিগতভাবে একটা আলাদা মানুষ। ব্যক্তিগতভাবে কেমন তুমি? কি করতে ভালো লাগে? মানে সেটা একদম এই সিনেমা এগুলোর সবচেয়ে বাইরে? ভাল লাগে ঘুমোতে। কিন্তু ঘুমের সময় দিলে আমি ঘুমোই না। কারণ তখন মনে হয় একটু এটা করি, একটু এটা করি, একটু আচ্ছা। এটা করি, ওটা করি মানে কি একটু ফোনটা দেখি। এই ফোন হয়েছে আমার বাড়িতে আমি বকুনি খেতে, খেতে শেষ হয়ে যাচ্ছি। আমি রোজ ঘুমোতে যাই আর্লিয়েস্ট হচ্ছে ৫:৩০ ভোরবেলা? ভোরবেলা। না হলে ৮:০০, ৮:৩০, ৯:০০ মানে সকালবেলা? সকাল। হ্যাঁ? যেদিন আমার কিছু থাকে না, সেদিন আমি ঘুম থেকে উঠি সন্ধ্যেবেলা। যেদিন কিছু থাকে না। আচ্ছা। হ্যাঁ? ১ম চাটা খাই ৬:৩০, ৭:০০ সন্ধ্যেবেলা। সন্ধেবেলা? হ্যাঁ, বেড টি। তারপরে যে সময় লোকে একদম লক্ষ্মী সবাই ভালো হয়ে গেছে এখন ৭:০০ র মধ্যে সবাই ডিনার করে নেয়। আমার ওটা হচ্ছে ব্রেকফাস্ট। তো সেটা করেই রাত্রে একটু কিছু খেয়ে ঘুমিয়ে পড়ি। আচ্ছা। এটা হচ্ছে যেদিন কিছু থাকে না। আর না হলে মানে এগুলো হচ্ছে আমার অন্যায়ের কথা বলছি। এগুলো আমি খুব খারাপ জিনিস করি। এগুলো যেন কেউ শুনে আমাকে না ফলো করেন। তাহলে বাড়িতে যে কি অশান্তি হবে, আমার বাড়িতে যে অশান্তিটা হয়। মানে আমার ২ ছেলে আমার ওপর রাগ করে, আমার কর্তা আমার ওপর রাগ করে, মানে আমাকে কেউ মানুষ করতে পারছে না। তো এখন এই পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু আমি কিছুতেই পারছি না। কিন্তু আমি জানি একটা দিন আমার হঠাৎ হবে, আমি ঠিক হয়ে যাব। আমি ভালো মেয়ে হয়ে যাব। এখন আমি হতে পারছি না। এখন আমার এই একটা ফেজ যাচ্ছে। আমার মনে হচ্ছে কি এই রাত্রিটা হচ্ছে আমার নিজস্ব সময়। এই সময়টা যে এই চুপচাপ ভালো লাগে। ও এই যে আমি নিজের মতো আমি এই সময়টা হচ্ছে আমার সময় মি টাইম। ওকে। কিন্তু বাকি সবাই তো ঘুমোচ্ছে ফ্যামিলির। সবাই ঘুমোচ্ছে। এইটা আমি আমার মতো। আমি একদম। টিভি দেখছি, আমি আ বই পড়ছি, আমি আ ফোন দেখছি। মানে মানে ওই সময়টা তুমি খুব নিজের দারুণ, মতন করে এনজয় করো দারুণ। আরকি। খাচ্ছি, খাই আবার একটু কুটকুট করে খাই। আমার বিছানার উপর সব খাবার রাখা থাকে। হ্যাঁ, মানে কুচকাচ খাবার রাখা মানে থাকে। হ্যাঁ, যেগুলো ড্রাই হ্যাঁ, কিছু খাবার হ্যাঁ, হ্যাঁ। সেগুলো থাকে, সেগুলো সেগুলো খেয়ে নাও। কুচকাচ করে খাই। তো এই আমার করে কিন্তু যেদিন সকালে ফ্লাইট ধরার থাকলো বা আমার অন্য শুটিং থাকলো হুম, কিছু হুম। তখন তো একটু ঘেঁটে যায়। তখন পুরোটা ঘেঁটে গেল। তখন হ্যাঁ, কিন্তু আমি ঠিক উঠে যাই। কি জানি সেটা আবার উঠিয়ে দেন। আচ্ছা সাম্প্রতিক আমরা যদি একটু আগের দিকে চলে যাই, অনেক ধরনের চরিত্রে দেখেছি তোমাকে আমরা। কিন্তু খুব বেশি যে চরিত্র দেখেছি তা নয়। খুব বেছে কি ছবি করো? যখন ধরো তোমার কাছে কোনো ছবির আমি অফার আসে? হ্যাঁ, খুবই। আ সব ছবিতে আমি কমফোর্টেবল ফিল করি না। মানে আম
এখন কিন্তু এখন লোকে এখন বোধহয় একটু আ ওইটাকে কাটিয়ে উঠতে পারছি বোধহয় যে না দেখি, চেষ্টা করে দেখি। আচ্ছা। আ এখন না আমার কাছে নতুন, নতুন রকম রোল আসছে। হুম, হুম। আগে যেমন সবাই মমদিকে না মমদি এইরকম, মমদিকে এইরকম। তো সেইটা করতে, করতে আমারও কোথায় একটা আ নিজেকে একটু আ দেখতে ইচ্ছে করত যে দেখি না অন্যরকম মানে কমফোর্ট জোন এর বাইরে বাইরে গিয়ে গিয়ে। হুম, হুম, একটু নিজেকে চেষ্টা করি। হুম। তো এই বয়সে এসে বোধহয় সাহসটা হয়েছে। নাহলে আ শাহজাহান রিজেন্সির মতো রোল একদম। আ বা আ ই আ শিবপুর হুম, হুম। চিপ্পুটা যদিও আমি দেখিনি, দেখা ওইটাতে হয়নি। দেখো ওটাতে কেউ আমায় চিনতেই পারেনি। তাই এটা আমার দেখা ওটাতে হয়নি। কেউ অনেকে দেখেছে চিনতেই পারেনি আমাকে। আচ্ছা। আ জেলে বেঁধেনি ওই হুম, হুম, রোলটা। হুম, হুম। এবং ওটার আরেকটা করার কথা হচ্ছে, ওটার প্রিকুয়েল আচ্ছা, করার কথা হচ্ছে। আচ্ছা। দেখা যাক যদি হয় তো ওটা একটা সাংঘাতিক হবে। তো এখন অনেকে আরেকটা ছবি করছি 'বাবা' বলে একটা ছবি। হুম, হুম। তো সেটাতেও এক্কেবারে আলাদা। হ্যাঁ, মানে নানান রকম এখন রোল তাহলে মানে নানান রকম চরিত্র তুমি করছো আরকি। হ্যাঁ, মানে জানি না। ওই বাবা করাচ্ছেন আবার। সেই জন্য বলছেন যে, "হ্যাঁ, এবারে এই সময়টা এসছে, এবার এটা করো। এইটা।" কিন্তু আমি মানে খুব মানে যেরকম একটা ছবি আমার ভীষণ ইচ্ছে হয়েছিল যে আ আমার কর্তার বাপিদার ভীষণ ইচ্ছে যে, "তোমাকে কেউ আ আ শেষের কবিতা কেন করে না? আর তোমাকে কেন লাবণ্য হুম, হুম, করতে বলে না?" হুম। তো বলে বাপিদা আমাকে একবার জন্মদিনে এটা অনেক বছর আগের কথা বলছি। হুম, তখন হুম। আমার লাবণ্য করার মতো বয়স ছিল। আচ্ছা। তো আমাকে শেষের কবিতাটা দিলেন। আর শেষের কবিতা পড়ে আমার মনে হলো, ইস! সত্যি এই চরিত্রটা যদি একদম। করতে পারতাম। তো এটা এটা বলছি আমার বিয়ের মানে সেই সময়, বিয়ের হুম, হুম। আগে, আগেই। হুম, হুম। তো তখন আমি করব কোনোদিন ভাবিনি। কিন্তু ভাবছিলাম যে যদি অমিত কেউ করেন তো সেটা সৌমিত্রদা। তখন হুম, তখন হুম। হুম, সৌমিত্রদা। হুম, হুম। কি অদ্ভুত আবার বলছি এই যে আমার জীবনে যে জিনিসগুলোর ঘটে, কোথা থেকে আজ থেকে কত ৪-৫ বছর আগে হঠাৎ শেষের গল্প মানে শেষের কবিতার হুম, হুম। এক্সটেনশন একটা হুম। ছবি জিৎ চক্রবর্তী সে করল এবং সেখানে শেষের কবিতার অমিত আর লাবণ্যর এখন দেখা হয়েছে। আচ্ছা। তাদের বয়স হয়ে গেছে। হুম, হুম। এবং কে? আমি লাবণ্য আর অমিত সৌমিত্রদা। মানে বাপিদার যেটা ভীষণ ইচ্ছে ছিল ইচ্ছে আর ছিল। আমারও ভীষণ ইচ্ছে এবং সৌমিত্রদাকেই ভেবেছিলাম কি অদ্ভুতভাবে ঠিক সৌমিত্রদা চলে যাওয়ার আগে, আগে সেটা হয়েছে। মানে তো তখন ভেবেছিলে কোথাও একটা সেই এটা ভাবনার এটা সঙ্গে মানে এটা বলছি আমার মানে 78 এর কথা বলছি। 78 এ ভেবেছি। 78 না 77 এ ভেবেছি। আর সেইটা গিয়ে ৫ বছর বোধহয় ৫ বছর আগে হলো। হলো। ওই মানে কোথাও এই একটা। অর্কেস্ট্রেটেড পুরো জিনিসটা। একদম। আচ্ছা মামুদি বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্র জগতে বা সংস্কৃতি জগতে পরিবর্তন তো হয়েছে। সেটা তুমি কিরকম পরিবর্তন ফিল করো? আর তোমার কি অনুভূতি এটা নিয়ে? সিনেমা নিয়ে পরিবর্তন যেটা আগে যেটা হতো যে আমাদের অনেক খেটে করতে হতো। যে আ শুটিং এ যেরকম হুম, আমাদের সারাক্ষণ র স্টক এর কথা চিন্তা করতে হতো। ফিল্ম বেশি টেক না হয়, হুম, র স্টক না খরচ হয়। আম তারপরে ডাবিং এ যেরকম মানে সাংঘাতিক কঠিন ছিল ডাবিং ব্যাপারটা। হুম, হুম, এখন যেরকম সবকিছু ভীষণ ইজি হয়ে গেছে। এখন তো র স্টক এর কথা চিন্তা করতে হয় না। ডিজিটালি সবকিছু হুম, হুম, হচ্ছে। আম আ এতেও আ
ডাবিং ব্যাপারটাও অনেক সহজ হয়ে গেছে। কিন্তু টাইম কমে গেছে। আজ ভাবা যায় যেখানে মানিক কাকা, মৃণাল দারা একটা ছবি, একটা বছর একটা ছবি করতেন। হুম, হুম। আর সেখানে এখন ডিরেক্টররা ২ টো, ৩ টে, ৪ টে ছবি করছেন। ৭ দিনে, ৮ দিনে একেকটা ছবি হয়ে শেষ যাচ্ছে। হয়ে যাচ্ছে। মানে ১২ দিন ম্যাক্সিমাম, মানে ভাবা যায় না। তো সেখানে না এই যে আমার যেরকম আমি ভীষণ খুঁতখুঁতে, হুম, হুম। মানে তখন মনে হয় কি ইস! আরেকটু সময় পেতাম, আরেকটু ভালো করে করতে পারতাম। তো এই যে পরিবর্তনের দিকটা মানে এখন ফ্যাক্টরির মতো হয়ে গেছে। যে আগে যেমন আমরা একটা ছবির সঙ্গে মানে কি পুরো মিশে যেতাম। হুম, হুম। মানে ছবিটার মধ্যে ডুবে যেতাম। সেই সময়টা দেওয়া হতো। হুম, হুম। আর এখন সিরিয়াল যেরকমভাবে হয়, সেরকমভাবে ছবিও সেরকমভাবে হচ্ছে। তো সেইটা একটা ভীষণ উম কষ্ট লাগে যে ওই সময়টা দিতে পারছি না। আর আম আর তো ঠিকই আছে আদারওয়াইজ সব। পজিটিভ সব। হ্যাঁ, তো টেকনিক্যালি অনেক হয়ে গেছে। একদম। কিন্তু ওইটাই ফ্যাক্টরিতে এখন ঝট খুব করে সব ফাস্ট। সবকিছুই ফাস্ট। ফাস্ট এখন। আচ্ছা, তোমার কাছে একজন শিল্পীর সবচেয়ে বড় দায়িত্ব কি? শিল্পীর দায়িত্ব হচ্ছে আমার না আমি না কোনো জিনিসকে আমার কাছে অনেকে জিজ্ঞেস করেন, "এর দায়িত্ব কি? ওর দায়িত্ব কি? শিল্পীর দায়িত্ব কি? ছেলেদের দায়িত্ব কি? মেয়েদের দায়িত্ব কি? নারীর দায়িত্ব কি? পুরুষের দায়িত্ব কি?" সব আলাদা, 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 আলাদা। আমার কাছে কিন্তু সবকিছুর একটাই হুম, মানুষের দায়িত্ব। একদম। আমার কাছে কোনোটা আলাদা করে না। একজন শিল্পীকেও তার দায়িত্ব পালন করতে গেলে একজন ভালো মানুষ হতে হবে। ট্রু। একজন ভালো মানুষ হলে সে মন দিয়ে তার কাজটা করবে। সে সিনসিয়ারলি তার কাজটা করবে। সে কাউকে ঠকাবে না। সে কাউকে কষ্ট দেবে না। সে নিজের অহং প্রকাশ করবে না। তো এটা তো বেসিক একটা মানুষের চরিত্রই হওয়া উচিত। ঠিক। তো আমি শিল্পী বলে সে আলাদা কিছু হবে সেটা আমি মানি না। আমার মনে হয় আমি সবচেয়ে বেশি মূল্য দিই একজন ভালো মানুষ হলে। সে অত্যন্ত নগণ্য একজন কেউ হতে পারে। সে প্রচুর বিশাল কেউ একজন হতে হতে পারে। পারে। বেসিক্যালি সে মানুষ হিসেবে কিরকম সেটা আমার কাছে সবচেয়ে প্রাইম ইম্পোর্টেন্স আমার কাছে সেইটা। একদম। সবচেয়ে ইম্পোর্টেন্ট। আচ্ছা, আরেকটা বিষয়ে জিজ্ঞেস করব। এটা তুমি বহুবার বহু প্ল্যাটফর্মে বলেছ। এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি বলো, যেকোনো ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিশেষ করে আগেও শোনা যেত, এখনো শোনা যায় মি টু। এবং সেটা নিয়ে এটা সবথেকে চর্চিত বিষয়। এটা নিয়ে তোমার মতামত রয়েছে। এবার এখানে অনেক রকম উত্তর অনেকেই দেন। আমি তোমার ২-১ টা ইন্টারভিউতে দেখেছি তুমি বলেছো যে আ নারী যেমন নিজের সম্মান অর্জন করতে জানতে হবে। তো এটা নিয়ে ধরো এখনো তো বহু অভিযোগ উঠে আসে এটা নিয়ে। তুমি এত বছর ধরে কাজ করেছো। বিশ্বাস করো আমার কোনোদিন কোনো রকম ছোটবেলা থেকে বড়বেলা অবধি কোনো রকম অসুবিধে হয়নি। আমি অদ্ভুত একটা জিনিস বলছি। আমি আর আমার মামাতো বোন আমরা গল্ফ ক্লাবের বাড়িতে হুম, ওই যে বললাম না হুম, হুম। ছোটবেলায় গল্ফ ক্লাবের বাড়িতে থাকতাম। সেখানে আ আমি আমি আ একজন আমাদের বাড়িতে আসতেন। এখন তো সবকিছুর নাম বলা মানে সবকিছু বললেই খারাপ হয়ে যাব। কিন্তু
তাকে কি বলবো, মানে তাকে পরিচয়টা দিতে গেলে তাকে সেই আহ, সে আমাদের বাড়িতে অনেক কিছু বিক্রি করতে আসছে। হুম, হুম। হ্যাঁ, মানে সেলস সেট। আখরোট, আচ্ছা। বাদাম, হুম, এই হুম, হুম। ওই এই হুম, এরম হুম, এরম এরম। হুম, কি অদ্ভুত! সেই লোকটিকে, সেই লোকটি, আমি তখন খুব ছোট, আমার মামাতো বোনও খুব ছোট। হুম, কিন্তু সেই লোকটি যখন আমাদের আদর করতে আসতো বা কিছু, ভালো লাগতো না। ভালো লাগতো না। এবং আমি কখনো ওর কাছে যেতাম না। হুম, হুম। আমি দেখতাম আমার মামাতো বোনও তার কাছে যেত না। হ্যাঁ, আমার মারা কেউ বুঝতেন না। হুম, হুম। আমরা কিন্তু কোনোদিন তাদেরও কিছু বলিনি। আমরা এই ডাকছেন, এসো, ও ও ডাকছে, এসো। না বলে আমরা আমরা চলে যেত। পালিয়ে যেতাম। হ্যাঁ। অন্য জায়গায় চলে যেতাম। কোথাও একটা বুঝতে পারতাম লোকটি লোকটির মানে এটা ভালো লাগছে হুম, না। হুম, হুম। এবং সেই লোকটি একটা এক একজনকে একটা বিরাট বিপদে ফেলেছিল। অন্য একজনকে, অন্য আচ্ছা। বাড়ির হুম, একজনকে। হুম। কিন্তু কি অদ্ভুত! ওইটুকু ছোট বয়স থেকে আমাদের কিন্তু কেউ ব্যাড টাচ, গুড টাচ শেখায়নি। কিন্তু কোথায় একটা নিজের একটা ওই সিক্সথ সেন্সটা ছিল যে, না, লোকটি স্বাভাবিক, অন্য সবাই যেরকম তা সেরকম নয়। সেরকম নয়। কোথায় একটা ভেতর থেকে একটা রেজিস্ট্যান্স আসতো হুম, হুম। যে ওর কাছে যাব না। একদম। ভালো লাগছে না। ঠিক। ও যেরকমভাবে কাছে একদম, টেনে নেয়, ভালো লাগছে না। এই যে ভালো না লাগার, তখন তো কিছু বোঝার বয়স হয়নি। একদম। কিন্তু কোথাও একটা ভালো লাগতো না, সেই ব্যাপারটা বুঝতে পারতাম। এত তো শিখতে হয়নি আমাদের। ভেতরেই কেউ একটা একটা কাজ করে। একটা পচা খাবার নাকের কাছে নিলেই যেমন হুম, না, হুম, একটা গন্ধ বেরোচ্ছে, এটা খাবো না। হুম। এরকম একটা কোনো সেন্স কাজ করে। অনেকের আছে, আমি বলব, এই মি টু কথা আমরা কোনোদিন আগে শুনিনি। খারাপ আর ভালো এই দুটোই শুধু আলাদা। তার জন্য কোনো জাত দায়ী না, ছেলে বা মেয়ে দায়ী না। খারাপটা খারাপ, ভালোটা ভালো। সুতরাং ছেলে মানেই, পুরুষ জাতি মানেই খারাপ, মেয়ে নারী জাতি মানেই ভালো, বা নারী জাতি মানেই খারাপ, পুরুষ জাতি মানেই সে ভালো। মানে উল্টো বললাম কিনা উল্টোটা। জানি না, হুম, হুম। খারাপ, সেটা নয়। একদম। পার্সোনালি মানুষ টু মানুষ ভ্যারি করে। ঠিক। খারাপ মানুষ, ভালো মানুষ। সে ছেলে হতে পারে, সে মেয়ে হতে পারে। কিন্তু অভিযোগটা তো আছে, ইন্ডাস্ট্রিতে অভিযোগটা তো উঠে আসে বারবার। আমার কথা হচ্ছে, এটা কি শুধু ফিল্ম লাইনেই হয়? না, সমস্ত যে কর্পোরেট সেক্টরে। কোনো কর্পোরেট লাইনে, হুম, যে কোনো জায়গায় এক জিনিস হবে। এবার হচ্ছে, আমাকে ভগবান বুদ্ধি দিয়েছেন। হুম, হুম। আমাকে আ আমার সিক্সথ সেন্স আমাকে বলে দেয় অনেক কিছু। ঠিক। আমার অনেক একটা জায়গায় হয়েছিল, একজনের সঙ্গে আমি একটা ঘরে আমি বসেছিলাম। সে না দরজাটা বন্ধ করে বসল। আমি তখন অনেক ছোট, কিন্তু মানে আমি তখন সবে সিনেমায় এসছি। হুম, হুম। মৃগয়ার ওই সময় বলছি। আমার কিরকম মনে হলো, না, এবার আমি ওনাকে বলব না। আমি হঠাৎ বললাম কি, আমার ভীষণ সাফোকেশন হচ্ছে। হুম, হুম। হ্যাঁ, আমার কিরকম একটা আটকা লাগছে। আমি একটু দরজাটা খুলছি।
আমি ওনাকেও বললাম না কিছু। হুম। আমি দরজাটা খুলে রাখলাম। আমি বললাম আমার মানে এসিতে থাকলেও আমার ইয়ে হচ্ছে, সাফোকেশন হচ্ছে। সাফোকেশন হচ্ছে। আমি দরজাটা খোলা রাখলাম। আমি আমার নিজের বুদ্ধি দিয়ে আমি কারণ আমি জানি আমি কিছু একটা বুদ্ধি করবই। আমার যদি কিছু পড়ে আমি কিছু একটা করব। একটা তো একটা হচ্ছে আমি ইচ্ছে আমি আমি সেটাকে মেনে নিলাম। হুম, হুম। কারণ এইটা এইটুকু একটু করলে আমার আখেরে এটা লাভ হবে। এটাও তো আমরা করি। একদম। আর যদি সেটা না করি, আমি যদি ওইখানে আটকাই যে না আমার আখেরের লাভ আমি আমি দেখব না। আমাকে এটা করতে হবে। সুতরাং সে সেখানে বাঁচাতে পারে। আনলেস সে ওইভাবে কিছু হলো যে তা তাকে অনেকে মিলে গ্যাং রেপ করলো বা কিছু করলো বা অনেকে যেখানে ওর বাঁচার কোনো অবস্থা নেই। সেখানে আমি তো যারা এইরকম দৃষ্টি নিয়ে যারা মেয়েদেরকে দেখেন তাদেরকে বলবো তাদেরকে আমার কথায় আমি বলবো তাদের চরম শাস্তি হওয়া উচিত। চরম শাস্তি হয়ে মেরে টাঙিয়ে রাখা উচিত। যে দৃষ্টান্তমূলক শাস্তি যে এইরকম হবে। ঠিক। কিন্তু জেনারেলাইজ করা উচিত না। যে খারাপ তাকে এই যে এখন কোনো কেস উঠলে মানে কি আ আমাদের এই পুরো জিনিসটাই এত ভুলভাবে যাচ্ছে। কাউকে দাগিয়ে দেওয়া যায় একদম। যে এ খারাপ। আমার কোনো একটা vindictive আছে। মানে আমি খুব vindictive। আমি ওকে খারাপ মানে আ প্রু প্রু উম প্রুভ করতে চাই যে ও খারাপ। সুতরাং আমি তাকে তার নামে বলে হুম, করে এবং আ এটা আইন মেয়েদের ফরেতেই এখন হুম। অনেক কিছু যাচ্ছে। ঠিক। তার ভালো দিকও আছে। কিন্তু তার যারা তার খারাপ ফায়দা ওঠাচ্ছে সেটা তো খারাপ হচ্ছে। একদম। সুতরাং সেইখানে আবার সেইটাই বলবো ভালো আর খারাপ। মানে কেউ যেন অন্যায় না করে। একদম। আচ্ছা, বেশ কিছু এর আগে নানান ধরনের মন্তব্য হোক বা নানান ধরনের তোমার কথাকে ধরো ক্লিপিংস ওয়াইজ উঠিয়ে এনে অনেকে অনেক রকম ট্রোল করেছেন। বিভিন্ন সময় তোমার অনেক কথা অনেক মানুষের সামনে একেকভাবে প্রেজেন্ট হয়েছে এবং অনেকে বলেছেন সমালোচকরা যে তুমি পুরুষতন্ত্রের ধারক। কি বলবে এটা নিয়ে? আমি পুরুষতন্ত্রের কি বললে? ধারক। ধারক, হ্যাঁ। ধারকও না, আমি মহিলাতন্ত্রের ধারকও নই। আমি ভালো মানুষের ধারক। সে ছেলে হোক, মেয়ে হোক, ট্রান্সজেন্ডার হোক, সে যে কোনো কেউ হোক। যে ঠিক, যে ভালো, যে ন্যায়ের পথে থাকবে এবং তারপরেও কি আমরা দেখি না যে কেউ নির্দোষ কিন্তু তার শাস্তি হচ্ছে। এটা তার কি বলবো? ওই একদম। কর্ম, কর। কর্মফল। একদম তাই। হ্যাঁ? তো সে হয়তো সত্যি সে হয়তো খুনটা করেনি। কিন্তু তার হলো যে হয়তো খুনটা করেছে সে বেঁচে গেল। এবার আমার কথা হচ্ছে আমি কোনো আমি পৃথিবীতে এখন আমরা সব আলাদা, 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 আলাদা হয়ে যাচ্ছি। ভেঙে যাচ্ছি, সব ভেঙে যাচ্ছে। এখন একটাই জিনিস ছিল নারী আর পুরুষ। তাদের মধ্যেও বিভাজন। জাত নিয়ে, ধর্ম নিয়ে, নারী পুরুষ নিয়ে, ভাষা নিয়ে কোনটাতে আমরা ভাগ করছি না। সবকিছুতেই আমরা আলাদা হয়ে যাচ্ছি। কেন আমরা একসঙ্গে থাকতে পারবো না? শুধু দুটো ভাগ হোক, খারাপ আর ভালো, ন্যায় আর অন্যায়। আচ্ছা, মমদি, সম্প্রতি নীনা গুপ্তার একটি ইন্টারভিউ দেখলাম কোনো একটি চ্যানেলে। তিনি সেখানে বলেছেন যে যারা স্ট্রং উইমেন তারা ম্যারেজ মেটেরিয়াল নয়।
কি বলবে? মানে যারা তাহলে যাদের বিয়ে হয়েছে, যারা বিয়ে করছেন, করেছেন বা করছেন, পরিকল্পনা করছেন, তারা স্ট্রং নন, কি বলবে? আমার আমার যেটা মনে হয়, আমি কিন্তু নিজেকে খুব স্ট্রং মনে করি। আমি কিন্তু খুব স্ট্রং। অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু কোনো কিছুকে ভেঙে ফেলার, আলাদা করার পক্ষপাতী নই। কারণ আমার মনে হয় একজন স্বামী-স্ত্রী আমার যেটা মনে হয় এখন আমরা আমাদের প্রত্যেকের ধৈর্য খুব কমে গেছে। ধৈর্য একেবারে নেই বললে যেটা বোঝায় প্রায় সেইরকম। আমাদের কোনো জিনিস আমরা অ্যা কোনো একটা লম্বা এমনি ফোনেও কিছু হুম। একটা ইন্টারভিউ বা কিছু এই আমার এত কথাই হয়তো কেউ শুনবে না। বন্ধ করে দেবেন তার আগে। বলে বাবা এই এত বকবক করছে। সুতরাং কারোর ধৈর্য নেই। হু, হু, আমাদের কোনো কিছু এই যে আজকে আমি খুব স্ট্রং হলাম। হ্যাঁ? আ আমার আমার উপর কোনো অন্যায় হয়েছে। ঠিক আছে। আ আম আমার স্বামীর সঙ্গে আমার কোনো আম ঝামেলা হয়েছে। কিন্তু আমার যদি সন্তানরা থাকে, আমি বলব হ্যাঁ, যদি সে অ্যাবিউজ করে, সেইরকমভাবে মারধর করছে, এই করছে, যেটা সত্যি বাচ্চাদেরও সেইটা চোখের সামনে দেখাটা তাদের পক্ষেও খারাপ হু, হচ্ছে। হু, তাদের ছোটবেলাটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি বলব, হ্যাঁ, সেখানে স্ট্রং হয়ে সেখানে আলাদা হয়ে যাওয়া উচিত। হু, হু, কিন্তু যদি সেটা না হয়, ছোটখাটো আমরা বলব এক মায়ের পেটের ভাই-বোন বা ২ বোন বা ২ ভাই, তারা যদি এক নেচারের না হয়, আমি কি করে আশা করব যে দুটো বাড়ি থেকে দুজন একদম সবকিছু মিল হবে? এটা কখনো হতে পারে না। দুপক্ষকেই হাত বাড়াতে হবে। দুজনকেই অ্যাডজাস্ট করতে হবে। ছোটখাটো এই মানে মতান্তর হবেই। কিন্তু অনেকে যে বলেন যে আম একটা ইমোশনাল ট্রমা দেওয়া, সেটাও তো ডেফিনিটলি আমি তো বলছি যেকোনো রকমের ওইভাবে কোনো ট্রমা দেওয়াটা আমি সেটার পক্ষপাতী নই। হুম, হুম, সেখানে বলব একটি মেয়েকে যদি দিনের পর দিন তাকে অন্যভাবে তাকে ট্রমাটাইজ করা হচ্ছে কোনো রকম সেখানে আ যেখানে তার আর কোনো রকম রাস্তা নেই হুম, হুম, সেটা থেকে করার। মানে ওর নিজের মতো থাকার ওর কোনো রাস্তা নেই। হুম, তাহলে আমি বলব যে হ্যাঁ, ঠিক আছে। হুম, হুম, সেখানে আলাদা কিন্তু না হলে একটু মানিয়ে আমার কথা হচ্ছে যেখানে সন্তান এসে গেছে, সেখানে বাচ্চারা যদি অল্প ভুল বোঝাবুঝি কিছু হলো, হুম, হুম, আমি আমি মানাতে পারছি না। হ্যাঁ? যে আম আম আ ধরো যদি বাপিদার আর আমার মধ্যেই বলি, আমাদের কি ঝগড়া হয় না? ঝগড়া হয়। আবার তারপরেই আবার সব ঠিক হয়ে যায়। আমার কথা হচ্ছে, আমি যদি সেইগুলোকেই মনে রাখতে থাকি, আজকে আমার ২ টো ছেলে, তারা কিন্তু তাদের বাবাকে, মাকে দুজনকেই সমানভাবে ভালোবাসেন। ঠিক। আমার কিন্তু আমার বা ওর বাবার কোনো এখতিয়ার নেই তাদের কাউকে ডিপ্রাইভ করা, বাবা-মার এই ভালোবাসা থেকে বঞ্চিত করার। হুম, হুম, কিন্তু আবার বলছি, এটাকে যেন কেউ ভুলভাবে না নেয়। যদি দেখে যে কেউ বাবাকে ওইভাবে অত্যাচার করা হচ্ছে বা মাকে ওইভাবে অত্যাচার করা হচ্ছে, যেটা অন্যায়ভাবে, আবার বললাম ন্যায় অন্যায়। হুম, হুম, অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে, তাহলে বলব ডেফিনিটলি সেখানে আলাদা হয়ে যাও। কিন্তু
একটা কোনো জায়গায় তোমরা বাচ্চাদের কথাটাও মনে রাখো। কিন্তু যাদের ধরে নাও বাচ্চা নেই তাদের ক্ষেত্রেও তো বিচ্ছেদ হ্যাঁ, হচ্ছে। তাদের ক্ষেত্রে আমি বলব যে ঠিক আছে। কিন্তু দুজনকেই আমার কথা হচ্ছে যখন ভালোবেসেছিলে, কিছু একটা দেখে তো ভালোবেসেছিলে। হ্যাঁ, আমার মনে হয় সেরকম হলে অ্যারেঞ্জ ম্যারেজ যদি হয়, আবার সবটাই বলব মানে ভাগ্য। একদম। কারোর অ্যারেঞ্জ ম্যারেজ সারা জীবন মানে তাদের মতো ভালো আর কেউ হলো না। আবার কেউ হয়তো অনেক বছর ধরে তারা দুজন দুজনকে চেনেন, কিন্তু তাদের বনিবনা হলো না। সুতরাং আমার কথা হচ্ছে অবশ্যই এটা খুব সাবজেক্টিভ ব্যাপার। হুম, হুম। যার আমার আরেকটা কথা আমার শাশুড়ি মা ভীষণ বলতেন, যার পায়ের জুতোর পেরেক যেখানে বেঁধে সে বুঝতে পারে। অন্য কেউ সেই জুতোটা পরলে হয়তো তার পায়ে বুঝতে সেই জায়গাটায় সে বুঝবে না। একদম। কিন্তু যে যার পায়ে বেঁধে সে জানে যে ওই জুতোটা কোথায় ওর খোঁচাটা লাগছে। ঠিক। সুতরাং সেটাও আমি বলব যে সেটাও কিন্তু ভেবে দেখার আছে। যে আমি জেনারালাইজ করতে পারি না ব্যাপারটাকে। কিন্তু আমি বলব যতদূর অবধি মানানো যায় মানানো। তারপরে যদি না যায়, সেখানে যদি দেখা যায় যে কোনো অন্যায় হচ্ছে, সেখানে ডেফিনিটলি আলাদা হয়ে যাওয়া উচিত। সেখানে কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই। একদম। আচ্ছা, এবারে চট করে আমরা কয়েকটা ছোট্ট চটজলদি উত্তর, যেটা র‍্যাপিড ফায়ার বলি, সেটা করে নিই। এমন একটা জিনিস তোমার যেটা সম্বন্ধে তোমার ফ্যানেরা জানে না। আজকে তুমি ১ম বার বলবে আমাদের এই আড্ডায়। এই যে আমি কটায় ঘুম থেকে উঠি আর সেটা কটায় তো ঘুম বলে দিয়েছো। সেইটা। আর আরেকটা আমাকে আমার মনে হয় আমাকে বেশিরভাগ লোক ভুল বোঝেন। ভুল বোঝেন। আমি যে কথাগুলো বলতে চাই আমি জানি না আমি হয়তো সেইভাবে গুছিয়ে বলতে পারি না বলে হয়তো লোকের যতটুকু দরকার সেইটুকু খামচি মেরে আমার কথা থেকে সেইটুকু নিয়ে সেইটার উপরে হুম, হুম। আমি আমাকে ট্রোল করা হয়। একদম, কিন্তু যদি আমার কথাগুলো শোনেন, আমি বারবার বলছি আমি কিন্তু জেনারালাইজ করছি না। একদম। বারবার বলছি খারাপ আর ভালো। খারাপ আর ভালোর মধ্যে কোনো কম্প্রোমাইজ চলে না। ন্যায় আর অন্যায়ের মধ্যে কোনো কম্প্রোমাইজ চলে না। খারাপ, খারাপ, ভালো, ভালো। একদম। কিন্তু সেইটা যদি ভুল আর ঠিক, ভুল হয়ে যেতে পারে। কিন্তু কিন্তু অন্যায় নয়। অন্যায় না। অন্যায় মানুষ জেনে করে, ভুল মানুষের হয়ে যায়। ঠিক কথা। আচ্ছা, এমন একটা চরিত্র বা পারফরম্যান্স যেটা মনের খুব কাছের, প্রত্যেকটাই কাছের, তবু তার মধ্যে যদি একটা বেছে নিতে হয়। ও বাবা! আমার চরিত্র হুম। মানে সেটা নাচের না নাচেরও হতে পারে। নাচেরও হতে হুম। পারে। চণ্ডালিকা নাচে। আম এখন করছি শবরী যেটা করছি সেটা। আ আর চরিত্রের মধ্যে আগন্তুকের চরিত্র আর খারিজের চরিত্রটা। আম আরেকটা করেছি বিজয়ার পরে। হুম, হুম। এখন করেছি নতুন সেটাও। আচ্ছা। প্রিয় সহ অভিনেতা কে? এই যারা আমার সঙ্গে যারা করেছেন আমি মানে ভীষণ এনজয় করেছি তাদের সঙ্গে কাজ করার। প্রত্যেকেই। প্রত্যেকের সঙ্গে মানে খুব ভালো লেগেছে কাজ মানে আ যেরকম একেকজনের সঙ্গে একেকটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। যেরকম এর মিঠুন আমার ১ম হুম, হুম। আ হিরো। ওর সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আ টিটো দা আ দীপঙ্কর দের সঙ্গে, আ অঞ্জন এর সঙ্গে, বিশ্বজিৎ দার সঙ্গে অভিনয় করতে ভাল লাগে। আরো অনেকের সঙ্গে করছি মানে যাদের সঙ্গে ওই কমফোর্ট আ মা একটা ভীষণ একটা ম্যাচ করে। আমি আন্ডারস্ট্যান্ডিং আছে। একদম। সেইটা
ভীষণ ভালো লাগে কাজ। আচ্ছা, যদি কোনো একটা সুপার পাওয়ার পেতে, তাহলে সমাজের কি পরিবর্তন করতে চাইতে? ধরো কোনো সুপার পাওয়ার এসছে, সমাজের একটা জিনিস কি পরিবর্তন করবে? ও ভীষণ মুশকিল। একটা জিনিস। একটা। ওরে বাবা! ধৈর্য। প্রত্যেকের। প্রত্যেকের একটু ধৈর্যটা যদি বাড়তো, একটু বাড়তো আর আমরা যদি সবাই এত জাজমেন্টাল না হতাম। মানে আমিও হয়তো আমাকেও বলবে যে আমিও জাজমেন্টাল। কিন্তু আমি কিন্তু আ সবাইকে ভালো ভাবার চেষ্টা করি। বেনিফিট অফ ডাউট হুম, হুম, আমি হুম, মানে হুম। আ এইটা দিই। আমি যে না হয়তো আমি ভুল বুঝেছি। আমি এবং আমি দেখেছি আমি যদি খুব জাজমেন্টাল হয়ে আমি যদি চট করে কাউকে ভাবলাম, আ ও একটু এরকম, ও একটু অহংকারী বা ও একটু এই। আমাকে বাবা ঠিক আমাকে মানে সাই বাবা আমাকে ভুল বুঝিয়ে দেন। দেখলাম আমি ভুল বুঝেছি। আর যাকে মনে করলাম সে ভীষণ ভালো, দেখলাম সেই কিন্তু অন্যরকম। একদম। সুতরাং আমি ওইভাবে আমি কাউকে বিচার করি না। আমি তাকে সময় দিই এবং আমার কাছে কেউ আজকে খুব ভালো, কাল সে খারাপ হয়ে গেল, এটা সে হয় না। হয় না। কক্ষনো ওই হয় না। এখানে ওটা ভালো মানে ভালো, খারাপ মানে হ্যাঁ, খারাপ। না, খারাপ যে থাকে সে ধীরে, ধীরে ভালো হয়ে থাকে। আচ্ছা, ভালো হতে থাকে। আচ্ছা। যাকে আমি খুব খারাপ, যাকে আমি ভালোবাসি না, সে কিন্তু ধীরে, 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 ধীরে কোথাও হয়তো তাকে আমি ভালোবাসতে আরম্ভ করি। আর আমার কাছে কেউ চট করে খুব খারাপ হয়ে যায় না। আচ্ছা। মানে তুমি খুব পজিটিভলি দেখো বলে। আমি পজিটিভলি দেখার চেষ্টা করি যে তার মধ্যেও অনেক কিছু আছে যেটা ভালো। একদম। আচ্ছা, পরিবারের আপনজনেরা যখন সমালোচনা করেন, তখন কি ফিল হয়? শোনো হয়তো বিভিন্ন জায়গায় শুনছো, কেউ সামনেই করছেন, কেউ পেছনে করছেন, কখনো শুনতে পাচ্ছ, আ তখন কি ফিল হয়? আ না, আমার আমার মনে হয় পরিবারের লোকেরা যখন সমালোচনা করেন, তারা আ অত ভেবে-চিন্তে কিছু বলেন না। সুতরাং তারা হয়তো ঠিক কথাটাই বলেন। আমার বাড়ির লোকেরা আমার যেকোনো জিনিস নিয়ে যখন আমার অভিনয় নিয়ে বা আমার নাচ নিয়ে বা আমি কোনো একটা কিছু করেছি যেটা আমি ঠিক করিনি। আমি হয়তো ভুল করেছি। সেটা নিয়ে যখন বলেন, যখনই কেউ একটা দ্বিমত প্রকাশ করে, হুম, হুম। আমি সবসময় ভেবে দেখার চেষ্টা করি যে সত্যি আমি কি ভুল করেছি? এবং অনেক সময় দেখি যে হ্যাঁ, এটা আমার করা উচিত হয়নি। এখানে আমি ভুল করেছি। এখানে আমি ভুল বুঝেছি। আমি ভুল করেছি। এটা আমার করা উচিত হয়নি। এই জায়গাটা আমি অত ভালো করে করিনি। সেটা অ্যাক্টিং হতে পারে, সেটা নাচ হতে পারে, সেটা কাউকে জাজমেন্ট এর কথা হতে পারে। যে না, যদি দুজন এক কথা বলে তখন আমার ভাবা উচিতই। একদম। কিন্তু যেটা এমনি যেটা হচ্ছে অনেক সময় যেটা হয় যেটা কষ্ট লাগে যে আমার অনেক কথা আমি কিভাবে বলেছি, কি ভেবে বলেছি সেইটা পুরোটা না শুনে খামচে, খামচে কিছু কথা ধরে সেখানে আমাকে ভুল বোঝা হচ্ছে বা সেখানে আমার বিষয়ে কিছু বলা হচ্ছে, সেটা আমার কষ্ট লাগে। সুতরাং আমি যতটা পারি আমি চেষ্টা করি তাকে বোঝানোর বা সেটা তারপরে যদি না বোঝার হয় তো বোঝেন না বা যদি বোঝেন তো খুবই ভালো লাগে। একদম। আচ্ছা, ইন্ডাস্ট্রির একটা বোল্ড ট্রুথ যেটা নিয়ে কেউ কথা বলে না। কি আছে? কিছু কি আছে? ইন্ডাস্ট্রির হ্যাঁ, যেটা তুমি কাজ করতে গিয়ে দেখেছো, মনে হয়েছে এটা নিয়ে কথা বলা উচিত, কিন্তু কেউ বলে না। সেরম তো অনেক কিছুই সেটা আছে। বলো, একটা না। বলো। আমার ভীষণ মজার লাগে এরকম দেখতে যে
দুজন মানুষ তারা কথা বলছেন, মনে হচ্ছে যেন গলায় গলায় ভাব, আচ্ছা। ভীষণ ভাব তাদের মধ্যে। যেই একজন উঠে চলে গেল, অমনি পরের জনকে দেখেন, হ্যাঁ, কিরম কিরম দিলাম, হ্যাঁ, কিরকম করলাম। এই এই এইটা আমি একদম সহ্য করতে পারি না। আমার কথা হচ্ছে, তুমি সামনেও যা থাকো, পেছনেও তাই থাকো। হ্যাঁ, আমার আমার কথা হচ্ছে যে আম যেন দুরকম চরিত্র না হয়। দুরকম চরিত্র না হয়। ঠিক। একজনের মধ্যেই ওই খারাপ ভালো, একজনের মধ্যেই একদম। ভালোটাই থাকার চেষ্টা করি। হ্যাঁ, সবাই ভালো খারাপ মিলিয়েই হয়, আমরা মানুষ। হুম, হুম। তো ঠিক আর ভুল মিলিয়েই হয়। কিন্তু এই যেটা আমরা কথায় বলি না, ২ নম্বরি, হুম। ২ নম্বরি যেন না হই আমরা। একদম। আচ্ছা, শেষ করতে হবে কারণ মমদির আজকে একটা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ভীষণ। রয়েছে যেখানে যেতে হবে। তো শেষে একটাই প্রশ্ন করব, যারা আজকের তরুণ প্রজন্ম রয়েছে, আ যদি একটা কোনো জীবনের অ্যাডভাইস বা উপদেশ তাদের জন্য দিতে চাও, কি দেবে? কি বলবে তাদের? তাদেরকে বুঝিয়ে বলো। তাদেরকেও ভালোভাবে বলো। arrogance টা যেন না থাকে কারোর মধ্যে, ওই ঔদ্ধত্যটা যেন না থাকে। ভালোভাবে বলো। কারণ ভালোভাবে একটা কথা অনেক দূর অব্দি পৌঁছয়। অনেক মনের মধ্যে পৌঁছয়। কিন্তু সেটা যদি arrogant হয়ে বলা হয়, বা সেটা যদি ঔদ্ধত্যের সঙ্গে বলা হয়, সেই কথাটা না বাউন্স করে ফিরে আসে। সেটা না তার মনের মধ্যে ঢোকে না। তখন সেও শক্ত হয়ে যায়। হুম, হুম। দুজনেই শক্ত হয়ে যায়। কথাটা আ কাজ, মানে সেই ভালো ফলটা হয় না। হয় না। আর যেখানে যদি ভালোভাবে বুঝিয়ে বলা যায়, সেটা অনেক আ দূর অব্দি পৌঁছায়। মনের একদম। ভেতরে পৌঁছায়। একদম। আরো অনেক প্রশ্ন ছিল ভেবেছিলাম, কিন্তু এই যে সময়ের অভাব, মমদিকে আজকে যেতে হবে। মমদি, তোমার জন্য ২ টো ছোট্ট উপহার রয়েছে। দিদি, এটা তোমার জন্য দেবী ওরে আনলিস্টেড তরফ থেকে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আ এটা রয়েছে বি মতিরাম সিলভার জুয়েলারির তরফ থেকে ছোট্ট একটা উপহার। আর ওরে বাবা! আর রয়েছে কত, কত জিনিস। বাঞ্ছারামের তরফ থেকে আরেকটা ছোট্ট গিফট হ্যাম্পার। তুমি ওটা এখানে রেখে দাও। থ্যাংক ইউ। আমি তো এত ভালো সময় কাটিয়ে গেলাম। ওরে বাবা! এটা তুমি মানে, আমি তো আরো মোটা হব। তুমি যথেষ্ট ফিট আছো। দেখছো না কিরকম মোটা হয়ে গেছি? না, সেটা তো বয়স অনুযায়ী তুমি যথেষ্ট ফিট। অবধি, তোমাকে অনেক ধন্যবাদ। এতটা সময় তুমি দিলে। জানি না, থ্যাংক ইউ। অনেক বকবক করেছি, আমি জানি না। আমার তো তোমার সঙ্গে সময় কাটাতে এত ভালো লাগলো, তোমার বকবক কেন, তোমার প্রত্যেকটা কথা শুনতে ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক খুব ইউ, ভালো থ্যাংক থেকো, ইউ। এরকমই থেকো। তোমাকে যখনই দেখেছি সবসময় হাসছো। এরকমই পজিটিভ একটা ভাইব যেন সবসময় পাই। থ্যাংক খুব ইউ। ভালো থেকো। আর আপনারা তো ভীষণ ভালো রয়েইছেন, আরো ভালো থাকবেন। আর আমাদের আজকের আড্ডা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ডেবি আনলিস্টের সঙ্গে থাকবেন। নমস্কার। একটা কথা শুধু বলব, আমাকে প্লিজ ভুল বুঝবেন না। শুধু আমার কথাগুলোকে আ একটু বোঝার চেষ্টা করুন। আমি কারোর খারাপ চাই না। থ্যাংক ইউ। নমস্কার।